আচ্ছা, তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, তাই তো? এটা কত নম্বর লেকচার? স্যার 8 স্যার 8 আচ্ছা, তারিখ কত? ঠিক লিখলাম? আমরা পড়বো আজকে হ্যাঁ স্যার। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এইটা আমাদের পড়া চলছে। আচ্ছা, আগের দিন আমি প্রিন্সিপালসটা মোটামুটি ভাবে বলেছিলাম, আজকে বেসিক্যালি তার কিছু কনসিকুয়েন্সেস পড়বো। মানে আমরা যেটা পড়বো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের কিছু কনসিকুয়েন্স। আমরা শুরুটা করি এইরকম ভাবে যে, মানে আমি প্রথমে হাইজেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা, সেইটা দিয়ে স্টার্ট করি। মানে হাইজেনবার্গের যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল, আর একটা এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে। স্যার আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে? সবাইয়ের জন্য কি কেটে কেটে যাচ্ছে না? হ্যাঁ স্যার, কথা কাটছে। না স্যার আমাদের ঠিক আছে। কথা না কথা স্যার দেখা কাটছে। যাচ্ছে স্যার। স্যার ঠিকই আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, আপনার একটু কেটে ঠিক কেটে আছে যাচ্ছে স্যার, সব কথা ঠিক আছে স্যার। না, ওই যে কেউ কেউ বলছে ঠিক আছে, কেউ কেউ বলছে কেটে কেটে যাচ্ছে। এবারে কেউ কেউ যদি বলে ঠিক আছে, তার মানে বেসিক্যালি কিন্তু আমার দিক থেকে প্রবলেম নেই, তোমাদের নেটের হয়তো কিছু একটা অসুবিধা থাকতে পারে আর কি, সেটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটুখানি দেখো। মানে কেউ কেউ তো আমার কথা ঠিক ঠিক শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বলছো, তাই তো? কি বিক্রম, ঠিক ঠিক শোনা যাচ্ছে বলছো তো? হ্যাঁ স্যার। তাহলে ওই যে কারো কারো অসুবিধা, যুধাজিতের শুধু অসুবিধা হয়। যুধাজিৎ কলকাতা থাকে, তবু তার যেখানে অসুবিধা হয় আমি জানি না। না স্যার, আমি তো বলিনি অসুবিধা হচ্ছে স্যার, আমি তো বলিনি কিছু। ও, তোর গলায় শুনতে পেলাম। তুই শুনতে না পাচ্ছিস তো স্যার, ঠিক আমি ঠিক? কিছু বলিনি স্যার। তুই ঠিক ঠিক শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার আমি পাচ্ছি। ব্যাস, তাহলেই হবে। হ্যাঁ স্যার পাচ্ছি। তাহলে দেখো যেটা বলছি। আচ্ছা, এর মন দিয়ে শোনো। হ্যাঁ, যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল, এইটা আমরা আগের দিন মেনলি আলোচনা করেছি। এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল একটা প্রিন্সিপাল আছে, সেটা ডেল্টা ই ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। ওটা বুঝতে একটুখানি সময় দিতে হবে, সেটা আমরা পরে আলোচনা করবো। পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা তোমায় বলছে, সেটা বেসিক্যালি এই যে, যদি ধরো কোনো একটা গিভেন ডিরেকশনে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স হয় এবং ওই ডিরেকশনেই আনসার্টেনটি ইন মোমেন্টাম ডেল্টা পি এক্স হয়, সেটা গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু হচ্ছে। অথবা তুমি এইটাকে বলতে পারো যে ডেল্টা এক্সটা হচ্ছে সিগমা এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স, ডেল্টা পি এক্স হচ্ছে সিগমা পি এক্স, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পি এক্স, সেইটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। ঠিক আছে? ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, বা সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। তাহলে এইরকম করে ব্যাপারটা তুমি ভাবতে পারো। এইখানে যে এক্স পি এক্স শুধুমাত্র হতে হবে সেরকম না, তুমি হয়তো কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে এখানে ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, বা ডেল্টা জেড ডেল্টা পি জেড গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, এইরকম ভাবে ভাবতে পারো। এবং তার করেসপন্ডিংলি এই আনসার্টেনটি মোমেন্টাম বা আনসার্টেনটি পজিশনগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মও লিখতে পারো। সিগমা ওয়াই সিগমা পি ওয়াই গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, বা সিগমা জেড সিগমা পি জেড গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। এইটা আমরা আগের দিন আলোচনা করেছি। তো এইটা হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তার মধ্যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল যে পার্টটা, সেইটা। আর এইটার কিছু কনসিকুয়েন্সেস প্রথমে আমি জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই কনসিকুয়েন্সেস গুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে, মানে অনেক কনসিকুয়েন্সেস গুলো, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপরে তো জগৎ দাঁড়িয়ে আছে সেই রেসপেক্টে। মানে মানে যেটা মানে মডার্ন ফিজিক্স, তার একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এবার সেই কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু দাঁড়িয়ে আছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপরে।
আর কোয়ান্টাম মেকানিক্সের ইম্পর্টেন্স কি সেটা নিশ্চয়ই এখন আর বলার প্রয়োজন পড়ছে না। আজ থেকে 100 বছর, প্রায় 100 বছর আগে ডেভেলপ হওয়া যে মেকানিক্সটা, যেটাকে আমি জাস্ট কোয়ান্টাম মেকানিক্স বলছি, সেই কোয়ান্টাম মেকানিক্সটা তো এই গত 100 বছরের সায়েন্সটাকে কন্ট্রোল করলো, এবং আগামী হয়তো 100-200 বছরের সায়েন্সটাও কিন্তু সেই কোয়ান্টাম মেকানিক্স দিয়েই কন্ট্রোল হবে। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম মেকানিক্স যে ইম্পর্টেন্ট, কোয়ান্টাম মেকানিক্সের যে হিউজ ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস আছে, সেইটা নিয়ে আর বেশি কথা বলার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। আর কোয়ান্টাম মেকানিক্স যতদিন বেঁচে থাকবে, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালও বেঁচে থাকবে। হ্যাঁ, সেই জন্য মানে কয়েকটা কথায় বা দু একটা ক্লাসের মধ্যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কনসিকুয়েন্সেসগুলোকে বোঝানো একটু ডিফিকাল্ট। তবুও আমরা জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস, যেটা এই স্টেজে মানে কোয়ান্টাম মেকানিক্স না পড়ে বোঝা যায়, এরকম কতগুলো কনসিকুয়েন্সেস জাস্ট আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথম যে কনসিকুয়েন্সেসটাকে বলছি, প্রথম কনসিকুয়েন্সেসটা হচ্ছে, মানে আমি মানে অন্তত খান ছয় কনসিকুয়েন্সেসের কথা বলবো। তো কনসিকুয়েন্স 1, 1 নম্বর যে কনসিকুয়েন্সটা সেইটা বেসিক্যালি হচ্ছে, আমি আলোচনা করব যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট অফ রেস্ট নিয়ে কিছুটা কথাবার্তা বলতে চাইছি। কনসেপ্ট অফ রেস্ট, এই রেস্টের কনসেপ্টটা এইখানে তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কিরকম করে কাজ করছে সেইটা একটুখানি বোঝার দরকার আছে। রেস্ট মানে বেসিক্যালি বিশ্রাম, মানে একদমই সাদামাটা যেটা আমরা বিশ্রাম, রেস্ট নেওয়া বলি বা বিশ্রাম নেওয়া বলি, সেইটাই কাজ বলছি। আচ্ছা, তুমি ক্লাসিক্যালি ব্যাপারটাকে প্রথমে বোঝার চেষ্টা করো যে রেস্ট বলতে আমি কি বুঝছি। তাহলে প্রথম যে অ্যাপ্রোচটা, অ্যাপ্রোচ 1-এ রেস্ট মানে কি বলো? মানে যদি আমি বলি যে আমি রেস্টে আছি, ধরো আমি বললাম যে দেখো আমি আজকে ক্লাস নিতে পারবো না, আমি রেস্টে আছি, ঠিক আছে? বা তোমাকেও, তুমিও হয়তো আজকে ক্লাস করছো না, হ্যাঁ, তুমি বলছো যে না স্যার আজকে আমি, বা তোমাকে একটা কাজ করতে দিলাম, না স্যার আমি আজকে কাজ করতে পারি, আমি রেস্টে আছি। বা আমার উমুক হয়েছে, ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলেছে। এই যখন রেস্টে থাকা বলে, এই রেস্টে থাকা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বলো তো? রেস্ট ইমপ্লাইজ কি? কি গো বলো না, কেউ রেস্টে আছে, এটা বললেই তোমার মনে কি ভেলোসিটি মাথায়? জিরো, হ্যাঁ, তোমার মনে স্যার কি আসে? মুভমেন্ট জিরো স্যার। আচ্ছা, যেটা বলতে পারো, ঠিক কথাই বলেছো। রেস্টে আসে মানে একটা সার্টেন ভার্সন হচ্ছে যে সে তার ভেলোসিটি নড়ছে না চড়ছে, তার ভেলোসিটি জিরো। রেস্ট ইমপ্লাইজ হচ্ছে তোমার ভেলোসিটি ভি ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি, মানে ভেলোসিটি যদি জিরো হয়, তাহলে তার যে এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্ট গুলো সেটাও নিশ্চয়ই জিরো হবে। তাহলে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভিএক্স, সেটাও জিরো, তাই তো? এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ জিরো। তার মানে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম যদি তুমি করো পিএক্স, সেটা হচ্ছে জিরো। তাহলে আনসার্টেনটি ইন পিএক্স, যেটা কি, মানে পিএক্স এর আনসার্টেনটি মানে ডেল্টা পিএক্স, তাই তো? আনসার্টেনটি ইন পিএক্স যেটা হচ্ছে তোমার ডেল্টা পিএক্স, মানে হচ্ছে সিগমা পিএক্স, তাই তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পিএক্স, সেটা কত হবে? রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ স্কোয়ার, রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ার। এটা তাহলে জিরো হয়ে যাবে। তাহলে পিএক্স যদি জিরো হয়, তাহলে পিএক্স এর অ্যাভারেজ জিরো, পিএক্স জিরো হলে পিএক্স এর স্কোয়ার সেটা জিরো, মানে তার অ্যাভারেজ জিরো হয়ে যাচ্ছে। তার মানে রেস্ট ইমপ্লাই করছে তোমার ভেলোসিটিটা জিরো, ভেলোসিটি জিরো মানে মোমেন্টাম জিরো, মোমেন্টাম জিরো মানেই হচ্ছে মোমেন্টামের এক্স কম্পোনেন্টটা জিরো, মোমেন্টামের এক্স কম্পোনেন্ট জিরো, মানে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আনসার্টেনটির মোমেন্টামটা হচ্ছে তোমার জিরো হয়ে গেল। আচ্ছা, এবারে হচ্ছে আনসার্টেনটির মোমেন্টাম যদি তোমার জিরো হয়ে যায়, তাহলে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি হচ্ছে? ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পিএক্স, এটা তো গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, এটা। তাহলে এবারে দেখো যাক যে যদি দুটো সিচুয়েশন, যে ইফ ডেল্টা এক্স ইজ ফাইনাইট, যদি ডেল্টা এক্সটা ফাইনাইট হয়,
দেন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে, অ্যাজ ডেল্টা পি এক্স অলরেডি আমি 0 বলেছি। এটা কি করছে না, দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে দেখো, so from Heisenberg uncertainty principle delta x delta p is greater equal to h cos by 2, যদি ডেল্টা এক্স টা তোমার ফাইনাইট হয়ে যায় দেন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে তোমার মানে ডেল্টা মানে ফাইনাইটের সঙ্গে 0 গুণ করলে সেটা তোমার 0 হয়ে যাবে, দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এইটা আচ্ছা, এবারে আরেকটা বাঁচার রাস্তা কি, অ্যানাদার অল্টারনেটিভ মেবি ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি। মানে দেখো, যদি তোমার ডেল্টা পি এক্স 0 হওয়া সত্ত্বেও ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হয়, তখন ডেল্টা এক্স ফাইনাইট হলে চলবে না, ডেল্টা এক্সটা ইনফাইনাইট হতে হবে। তাহলে তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে রেস্টে আছে মানে ভেলোসিটি 0, তো সেখান থেকে ডেল্টা পি এক্স 0 বেরোলে এটা গ্যারান্টেড। এবার ডেল্টা পি এক্স 0 হয়ে আছে, তার সাথে যদি ডেল্টা এক্সটা ফাইনাইট হয়ে যায়, অর্থাৎ একটা পার্টিকেলকে খুঁজে পাওয়ার যে আনসার্টেনটির পজিশনটা সেটা কিন্তু একটা সার্টেন লিমিটের মধ্যে থাকে বা ফাইনাইট যদি হয়, তাহলে ফাইনাইট জিনিসের সঙ্গে 0 গুণ করলে জিনিসটা 0 হয়ে যাচ্ছে, সেটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাচ্ছে। আর একটা অল্টারনেটিভ তোমার হতে পারতো, সেটা হচ্ছে এই যে তোমার ডেল্টা পি এক্স 0 তবুও হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে বেঁচে যেতে পারে যদি ডেল্টা এক্সটা ইনফিনিটি হয়ে যায়, কারণ ইনফিনিটির সঙ্গে 0 গুণ করলে সেটা যা খুশি হতে পারে, মানে আমি এক্সপেক্ট করতে পারি এটা এইচ কস বাই 2 এর থেকে বেশি হচ্ছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট this is absurd for a particle which is at rest। কেন? দেখো, আমি বলছি তুমি রেস্টে আসো মানে তোমার ভেলোসিটি শূন্য, তুমি নড়াচড়া করছো না। তাহলে এবারে রেস্টে আসো, সে বাড়িতে রেস্টে আসো, তাহলে এবারে কি আছে, তোমাকে নড়াচড়া করতে বারণ করেছে ডাক্তার, তোমাকে অ্যাবসলিউট রেস্টে থাকতে বলেছে। তাহলে তুমি বাড়িতে যেহেতু রেস্টে আছো, তুমি বলে দিচ্ছ আমি তাহলে গেলে তোমাকে বাড়িতে বিছানায় শুয়ে আছো আমি দেখতে পাবো। তার মানে এটা কি, তার মানে কি এটা কথা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে তোমার এই যে আনসার্টেনটি ইন পজিশন আর কি, সেইটা কিন্তু একটা ফাইনাইট বা ইভেন 0 হতে পারে। এবার ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি মানেটা কি, যে তোমাকে আমি বাড়িতে খুঁজতে গেলাম, দেখা গেল তুমি বাড়িতে নেই, তোমার মা বললো তুমি খেলতে গেছো। মাঠে গেলাম, মাঠে এক বন্ধুর সাথে দেখা বলছে না একটু আগে খেলছিল, ও তো বন্ধুর বাড়ি চলে গেল। হ্যাঁ, বন্ধুর বাড়িটা কোথায়, না ওখানে বন্ধুর বাড়ি গেলাম, সে বললো যে না ও তো স্যারের কাছে পড়তে চলে গেছে। স্যারের কাছে গেলাম, বলছেন না ও তো সিনেমা দেখতে চলে গেল। তোমাকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, সেই সুকুমারটায় গেছো দাদার মতো তোমার সিচুয়েশন হয়ে যাচ্ছে। এবারে বলো, কোন একটা পার্টিকেল যে রেস্টে আছে তাকে এই গেছো দাদার মতো যেখানে আমি খুঁজতে গেছি সেখানে পাচ্ছি না, তিরিং করে অন্য জায়গায় চলে গেছে, সেটা কি হওয়া সম্ভব? কি মনে হয়, সম্ভব? না হ্যাঁ স্যার। স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে, না তাহলে স্যার, দেখো না। খেয়াল করে, না স্যার। তাহলে দেখো যে যদি সে অ্যাবসলিউট রেস্টে থাকে, তাহলে কিন্তু আমি ফাইনালি যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি আইদার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে, অথবা একটা সিচুয়েশনে পাচ্ছি যেটা তোমার বেসিক্যালি অ্যাবসার্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এটা ইমপ্লাই করছে যে দিস ইমপ্লাইজ নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে কোনো কিছুই সকাল অ্যাবসলিউট রেস্টে থাকতে পারবে না, এবং সেটা থাকতে পারবে না তার লজিকটা কিসের বেসিসে বললাম, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য বললাম। হাইসেনবার্গ মানে যদি অ্যাবসলিউট রেস্টে থাকতো তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যেত। হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে হ্যাঁ তুমি মানে যেটা হচ্ছে যে কাউকে তুমি অ্যাবসলিউট রেস্টে রাখতে পারবে না। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে তো? কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এটাকেই আরেক রকম করে তুমি ভাবতে পারো। স্যার। হ্যাঁ, এইটাকে তুমি আরেক রকম করে ভাবতে পারো, অ্যাপ্রোচ 2। আচ্ছা, অ্যাবসলিউট রেস্ট মানে আমি আরেক রকম করে ভাবতে পারি যে কেউ একজন অ্যাবসলিউট রেস্টে আছে মানে সে কোনো একটা জায়গাতে শুয়ে আছে, মানে নড়াচড়াও তার বন্ধ, তাই তো? হয়তো হার্টের তার এক এমন ডিজিজ, হার্ট ডিজিজ, পালস রেট হয়তো 40 নিচে নেমে গেছে, তাকে ডাক্তার অ্যাবসলিউট রেস্টে থাকতে বলেছে, মানে ইভেন নড়াচড়া করতেও বারণ করেছে, এরকম একটা সিচুয়েশন আর কি। তখন কি হবে, তাহলে অ্যাবসলিউট রেস্ট কি ইমপ্লাই করবে, ইমপ্লাইজ আনসার্টেনটি ইন পজিশন
পজিশন লেটস সে ডেল্টা এক্স সেটা ইকুয়াল টু 0 হওয়া। আর কেউ যদি অ্যাবসলিউট রেস্টে থাকে তাহলে মানে কি সেটা ফিক্সড পজিশনে সে বসানো আছে, তাহলে ফিক্সড পজিশনে যদি সে বসানো থাকে তাহলে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এবারে দেখো তোমার অ্যাবসলিউট রেস্ট ইমপ্লাইজ আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স ইকুয়াল টু 0। আর এবারে খেয়াল করে দেখো যে তোমার ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এটা তো গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। তাই এটা দাঁড়াচ্ছে এখান থেকে যে ইফ ডেল্টা পি এক্স ইজ ফাইনাইট দেন হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ ভায়োলেটেড। মানে ডেল্টা এক্স 0 হয়ে গেল, যদি তোমার ডেল্টা পি এক্স কোনো কারণে ফাইনাইট হয়ে যায় তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যাচ্ছে। এবারে আর একটা পসিবিলিটি হতে পারে যে অ্যানাদার পসিবিলিটি কি না, দেখো ডেল্টা এক্স 0 হওয়া সত্ত্বেও এই গুণফলটা এইচ কস বাই 2 এর থেকে বেশি হয়ে যেতে পারে তখনই যখন ডেল্টা পি এক্সটা টেন্ডস টু তোমার ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটির সঙ্গে 0 গুণ করলে সেটা একটা ফাইনাইট হতে পারে এবং সেটা এইচ কস বাই 2 এর থেকে বেশি হতে পারে। তাহলে আর একটা পসিবিলিটি যে ডেল্টা পি এক্সটা ইনফিনিটি হয়ে যাওয়া। আচ্ছা, ডেল্টা পি এক্স ইনফিনিটি হয়ে যাওয়া মানেটা কি? মানে একটা মোমেন্টাম মানে আনসার্টেনটি টেন্ডস টু ইনফিনিটি হবে তখনই যখন মোমেন্টাম ইটসেলফ টেন্ডস টু ইনফিনিটি। মানে কোন একটা কিছু মাপার ভুল যদি ইনফিনিটি হয় তাহলে সেই জিনিসটা অবশ্যই ইনফিনিটি হবে। আমি ওই সেই ক্লাস নেওয়ার সময় ছেলেদেরকে এরকম বলতাম, আমার পকেটে হাত দিতে বলতাম, পকেট থেকে হাত দিয়ে বলে যে টাকা পয়সা আছে তুই বের করে নে, তো বের করে নিত। হ্যাঁ, বের করে নিয়ে এবার আমি তারপর ছেলেদেরকে বললাম জানো তো ও আমার ওর নামে আমি থানায় কমপ্লেন করবো কারণ ও আমার পকেট থেকে হচ্ছে 3 কোটি টাকা ঝেপে দিল। তাহলে আমার পকেট থেকে কিছু খুচরো পয়সাকে নিয়েছে, আমি দাবি করছি ওটা 3 কোটি টাকা, আমি পুলিশের কাছে কমপ্লেন করলাম, আমার একজন ছাত্র বিক্রম সে আমার কাছ থেকে 3 কোটি টাকা ঝেপে দিয়েছে। পুলিশ তো উল্টো হয়ে গেল, পুলিশ যেন ওকে অ্যারেস্ট না করে আমাকে অ্যারেস্ট করলো। কেন অ্যারেস্ট করলো? তার কারণটা হচ্ছে এই যে তোমার ব্যাটা একটা পকেট, তুমি বলছো সেখানে কিছু খুচরো পয়সা ছিল আর সেটা তুমি 3 কোটি টাকা দেখাচ্ছ, তার মানে তোমার কত টাকার হিসেব মিলছে না, তোমার কাছে যত টাকা আছে তার থেকে বেশি টাকার হিসেব মিলছে না, এটা তো হতে পারে না, তাই না? তাহলে আমি যে জিনিসটা মাপছি তার ভুলটা অবশ্যই যাকে মাপছি তার থেকে বেশি হতে পারে না। তাহলে ডেল্টা পি এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয় পি এক্সটা অবশ্যই টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে পি এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় তার মানে ভি এক্সটা টেন্ডস টু ইনফিনিটি হবে, তার মানে এটা ইমপ্লাই করবে ভেলোসিটিটা টেন্ডস টু ইনফিনিটি হবে। এবারে খেয়াল করে দেখো এই যে ভেলোসিটিটা টেন্ডস টু ইনফিনিটি হওয়া একটা পার্টিকেল যে রেস্টে আছে তার জন্য কি এটা সম্ভব? লাইক এটা কথা হচ্ছে কি দিস ইজ অ্যাবসার্ড, this is absurd for a this is absurd for a particle which is at rest। যে পার্টিকেল রেস্টে আছে, বিক্ষোভের শরীর খারাপ সে রেস্টে আছে, আমি বাড়িতে তাকে দেখতে গেলাম, ও বাবা গিয়ে দেখি সে মাঠে দূর ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। যে রেস্টে আছে হার্টের রোগের জন্য তাকে ডাক্তার হচ্ছে অ্যাবসলিউট রেস্টে থাকতে বলেছে, একদম শুয়ে থাকতে বলেছে, নড়াচড়া করতে বারণ করেছে, সে দেখি ভীষণ জোরে দৌড়াচ্ছে। সেটা কি সম্ভব? হুইচ ইজ অ্যাবসার্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, এইখান থেকে আমি কনক্লুশনে কি পৌঁছালাম, সেই একই কনক্লুশনে গিয়ে পৌঁছেছি। মানে এখানে যে কনক্লুশনে আমি পৌঁছেছিলাম সেই একই কনক্লুশনে পৌঁছালাম, সেটা হচ্ছে কি যে নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। কনক্লুশনটা হচ্ছে নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে মানে এটা তো নিউটনিয়ান মেকানিক্সের সঙ্গেও তো মানে কানেক্টেড, কারণ নিউটনিয়ান মেকানিক্সেও বলা ছিল যে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না, যেমন মানে এখানে কোয়েনসাইড করছে তাহলে, মানে নিউটনিয়ান মেকানিক্সে চরম স্থিতি হয় না, মানে 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 ওরকম বলা ছিল। মানে না মানে
চরম গতি হয় না কথাটার মানে মানে হচ্ছে যে আমরা হ্যাঁ হ্যাঁ চরম গতি হয় না মানে নাথিং, মানে একটা ম্যাসিভ পার্টিকেল তার ভেলোসিটিটা লাইট স্পিড এক্সিড করতে পারে না, সেই রেসপেক্টে বলতে চরম গতি হয় না। এই চরম স্থিতি হয় না সেটা কি নিউটনিয়ান মেকানিক্স এরকম বলা ছিল? নিউটন, তাই কি? হ্যাঁ স্যার, ক্লাস 9 একটা প্রশ্ন ছিল এরকম। আমি তো বুঝতে স্যার ওটা আর কি কার রেসপেক্টে আমি ধরছি, কোনো রেসপেক্টই সেটা আমি স্থির নয়, সেটা আমি সেই না না হিসাবে বলছি। মানে সেটা কি জানি আমি বুঝতে পারছি না, মানে মানে চরম স্থিতি মানে ভেলোসিটিটা জিরো হওয়া। স্যার জাড্ডোর ব্যাপার স্যার ছিল যে, স্যার জাড্ডোর ব্যাপারটা ছিল যে যতক্ষণ না বল প্রয়োগ করা হবে ততক্ষণ কোনো বস্তু গতিশীল বা স্থিতিশীল থাকবে। হ্যাঁ সে তো হলো, সেটাই তো বলছি, মানে সেটাই তো কথা যে তোমার আনব্যালেন্স ফোর্স যদি না থাকে, যে রেস্টে ছিল সে অ্যাবসলিউট রেস্টেই থাকবে। তো এবারে আমি ঠিক এক্স্যাক্টলি কোন কন্টেস্টে লেখা ছিল একটু ওখানে দেখতে হবে। মানে ভেলোসিটি সাডেনলি ইনফিনিটি হতে পারে না, কারণ রিলেটিভিটি তোমায় বলবে যে কোন একটা ম্যাসিভ পার্টিকেল তার ভেলোসিটি লাইট স্পিড এক্সিড করতে পারে না। আবার যদি তোমার মানে নিউটনিয়ান মেকানিক্সে কিন্তু এরকম কথা থাকার কথা না। নিউটনিয়ান মেকানিক্সে অ্যাবসলিউট মানে সেখানে ভেলোসিটিটা ইনফিনিটি হলে কি ধরনের প্রবলেম হবে সেটা নিউটনের মেকানিক্সই দেখতে পাওয়া যায়, সেখান থেকে রিলেটিভিটি পরপর করে আসছে। কিন্তু অ্যাবসলিউট রেস্টে থাকতে কি ঠিক অসুবিধে এক্স্যাক্টলি যদি তোর আশপাশে কিছু লেখা টেখা থাকে আমরা একটু পাঠিয়ে আমি একটুখানি ভেবে দেখবো। মানে অ্যাবসলিউট রেস্টে মানে ভেলোসিটিটা শূন্য হয়ে যাওয়া, সেখানে যে আদৌ কোনো মানে অসুবিধা আছে কিনা আমি জানি না। হ্যাঁ বলো। মানে স্যার বলা ছিল যে আমরা অ্যাকচুয়ালি যে স্থির আছি সেটা নয়, পৃথিবী ঘুরছে। আবার যদি ও আচ্ছা মহাকাশও ধরি, মহাবিশ্ব আচ্ছা ক্রমশ আচ্ছা প্রসারমান হচ্ছে, সেই হিসেবে ও ধরতে গেলে কেউই স্থির নয়, মানে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে, ও আচ্ছা এরকম আচ্ছা বলা ও ছিল। আচ্ছা 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 ও হ্যাঁ সেটা সেটা একটা বলতে পারো, সেটা সেই রেসপেক্ট তুমি বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে আমি এই যে চুপচাপ এক জায়গায় বসে আছি, বসে বসে ক্লাস নিচ্ছি, তার মানে আমি কিন্তু আদৌ বসে আছি সেরকম নয়, আমি কিন্তু একটা রোটেটিং ফ্রেমের মধ্যে আছি, পৃথিবীতে ইটসেলফ ঘুরছে, সেই রেসপেক্টে আমি অ্যাবসলিউট রেস্টে নেই আর কি। সেইভাবে যদি ভাবো হ্যাঁ সেরকম কথা হয়তো বলা ছিল আর কি। কিন্তু এইখানে যে এখানে যে কনসিকুয়েন্সের কথা বলা হচ্ছে এটার কিন্তু অনেক বেশি ডিপ ইনসাইট আছে আর কি। হ্যাঁ মানে এটা একদমই ঠিক ওই রকমের অনেকটা ফিলোসফিক্যাল ব্যাপার নয়, এটা একদম একটা ভীষণ ডিপ ইনসাইট আছে যে সকল মানে অ্যাবসলিউট রেস্ট বলতে কিছু হতে পারে না আর কি, নাথিং ক্যান বি অ্যাবসলিউট রেস্ট। ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ বলো বলো। স্যার এখানে যে আপনি লিখেছেন নাথিং ক্যান বি অ্যাট রেস্ট, এখানে নাথিং বলতে স্যার কি মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক সব পার্টিকেল দিয়ে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক সব পার্টিকেলকে বোঝানো, সব পার্টিকেলকেই বোঝানো। আচ্ছা বোঝা গেল এটা? তাহলে এই প্রথম যে কনসিকুয়েন্সটা বললাম সেটা পরিষ্কার, অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট একটা কনসিকুয়েন্সের কথা বলি, কনসিকুয়েন্স 2। স্যার প্রেজেন্টেশন অফ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, অফ হয়ে যাচ্ছে, স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে না। নেটের অসুবিধা হচ্ছে না? আছে কিন্তু নেটওয়ার্ক কি স্লো আছে তো? দেখো এখন সবাই দেখতে পাচ্ছ না? একটা গ্রুপ পাচ্ছে একটা গ্রুপ পাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ তো? এখন হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার আপনার ভয়েসটা মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ মানে নেটটা হয়তো কিছু একটা অসুবিধা করছে, জানি না মানে কি করছে, এবার কি হলো কি জানো। হয়নি হতে পারছিলাম না বেরিয়ে যাওয়ার পর, তারপরে অনেকবার ফেল টু জয়েন দেখা যেদিকে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে। একবার সে বেরিয়ে গেলাম একটু আগে, হট করে কোনো জানি না বেরিয়ে গেল অটোমেটিক্যালি, দিয়ে জয়েনই হওয়া যাচ্ছে না, দিয়ে জয়েন হওয়ার সময় ওখানে লিঙ্কে প্রেস করা যে ফেল টু জয়েন, কিন্তু অন্যান্য দিকে নেটওয়ার্ক ঠিক কাজ করছে এমনি যে কোনো দিকে। তারপরে দেখলাম যে তারপর লাস্টে ক্লিক করলাম, দেখলাম লাস্টে জয়েন হলো অটোমেটিক্যালি। তাই না কি হচ্ছে আমিও বুঝতে পারছি না, কেন এত
সবই তো ঠিক ঠিক আছে দেখছি অ্যাটলিস্ট আমার কাছে। আমি তো সেই দেখতে কোনো ভুল দেখতে পাচ্ছি না, জানি না কি হচ্ছে। কি জানি কি হচ্ছে, ভগবান জানে। এও কাজ করছে না দেখছি পাওয়ার পয়েন্টটা। পাওয়ার পয়েন্ট এটা দেখে কাজ করছে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার আমার কথা শুনতে পাচ্ছ তো? এটা আবার আমাকে কেটে কেটে ঢুকতে হবে। হ্যাঁ স্যার। এটা আবার কেটে ঢুকতে হবে, বুঝেছো? যে হলো কি জানো। এক second। এই পিপিটিটা দেখছি কাজ করছে না সামাও, মানে পিপিটিতে কিছু লিখতে পারা যাচ্ছে না, লেখার অপশনটা দিচ্ছে না। এটা আবার কেটে আমাকে নতুন করে আসতে হবে। এক সেকেন্ড, মাঝে মাঝে যে কি হয় কি করছি বলো তো, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে হ্যাঁ স্যার। কনসিকুয়েন্সেস টু বা কনসিকুয়েন্স টু। আমি ফার্স্ট কনসিকুয়েন্স নিয়ে কথাবার্তা বললাম, এবার সেকেন্ড কনসিকুয়েন্স নিয়ে কথাবার্তা বলছি। কনসিকুয়েন্স টু, কনসিকুয়েন্স টু, ঠিক আছে? এইটা আচ্ছা দেখ, মানে সবাই দেখতে পাচ্ছ তো, কোনো অসুবিধা নেই এখন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। না স্যার, কোনো অসুবিধা নেই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কনসিকুয়েন্স টু যেটা, সেই কনসিকুয়েন্স টুতে আমি মেনলি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার, এখানে লাল কালিতে লিখে রাখি, কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি। কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি। আচ্ছা জিরো পয়েন্ট এনার্জি বলতে আমি কি বুঝছি? তাহলে জিরো পয়েন্ট এনার্জিটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ মোশনে মিনিমাম পসিবল যে এনার্জি থাকতে পারে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এনার্জি। তাহলে জিরো পয়েন্ট এনার্জি সেই রেসপেক্টে ডিফাইন করো, সেটা হচ্ছে মিনিমাম পসিবল এনার্জি, minimum possible energy that a particular kind of motion can have. The minimum possible energy that a particular kind of motion can have. মানে ধরো হয়তো সিম্পল হারমোনিক অসিলেটর এই মোশনটা তুমি কনসিডার করছো, সিম্পল হারমোনিক অসিলেশন এই মোশনটা তুমি কনসিডার করছো, তার ক্ষেত্রে মিনিমাম যে পসিবল এনার্জি থাকতে পারে সেটাই হচ্ছে তোমার জিরো পয়েন্ট এনার্জি। হ্যাঁ, বা পার্টিকুলার বক্স প্রবলেম তুমি কনসিডার করছো বা ট্রান্সকর্নাল মোশন কনসিডার করছো, সেখানে যে মিনিমাম পসিবল এনার্জিটা হতে পারে সেটা আবার একটা জিরো পয়েন্ট এনার্জি অ্যান্ড সো অন সো অন। তাহলে মিনিমাম পসিবল এনার্জি দ্যাট এ পার্টিকুলার কাইন্ড অফ মোশন ক্যান হ্যাভ। আচ্ছা এবারে হচ্ছে যে যদি তুমি ক্লাসিক্যাল পার্টিকেল ধরো, ক্লাসিক্যাল পার্টিকেল সে ধরো ইভেন ট্রান্সকর্নাল মোশনই যদি কনসিডার করি, তাহলে একটা ক্লাসিক্যাল পার্টিকেল সে অ্যাবসলিউট রেস্টে যদি থাকতে পারে তাহলে তার কাইনেটিক এনার্জি শূন্য হতে পারে। হ্যাঁ, আবার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে আমি তার পোটেনশিয়াল এনার্জিটাকে শূন্য ধরে নিই, তাহলে সেই রেসপেক্টে ধরো একটা হারমোনিক অসিলেটর অ্যাজ ফর এক্সাম্পল সে ইকুইলিব্রিয়াম পজিশনে রেস্টে আছে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে মানে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা শূন্য, সে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা জিরো। আর ইকুইলিব্রিয়াম পজিশনে সে যদি রেস্টে থাকে তাহলে কাইনেটিক এনার্জি শূন্য। তোমার একটা পেন্ডুলাম, একটা ঘড়ির দোলক ছিল,
ব্যাটারি শেষ হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম পজিশনে চুপচাপ বসে আছে, তাহলে তার করেসপন্ডিং টোটাল এনার্জি 0 হতে পারে। তো এটা কথা সেটা হচ্ছে যে ফর এ ক্লাসিক্যাল পার্টিকেল, zero point energy can be 0। ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা তোমার 0 হতে পারে। আচ্ছা, কিন্তু যেটা আমি দেখাবো, বাট ফর কোয়ান্টাম পার্টিকেল 0 point energy may not be 0। কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা 0 নাও হতে পারে। আচ্ছা, সেটা বোঝানোর জন্য আমরা ধরো যে একটা এক্সাম্পল দিয়ে গল্পটা শুরু করি। ধরো তুমি শুরু করো, প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে মানে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, যে সিস্টেমটা নিয়ে তুমি শুরু করছো সেটা পিআইএবি প্রবলেম, যেটা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। ঠিক আছে, পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এটা দিয়ে আমাকে শুরু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা কি? পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে যে ফ্রি পার্টিকেল অফ মাস এম, আমি এইভাবে শুরু করছি 1D তেই জাস্ট ভাবছি, ধরো এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box of length ধরো L। আমি এরকম একটা সিচুয়েশনতে স্টার্ট করছি, মানে ব্যাপারটা কিরকম? ধরো এইটা হচ্ছে x equal to 0, এটা x equal to L, এর ভেতরে পোটেনশিয়াল যদি 0, কারণ পার্টিকেলটা ফ্রি বলা হয়েছে, কিন্তু ফ্রি হলেও যেটা বলা হয়েছে পার্টিকেলটা কিন্তু বক্সের মধ্যে কনফাইন, অর্থাৎ বক্সের মধ্যে সে ফ্রিলি ঘুরে বেড়াবে বটে, কিন্তু বাইরে সেটা কিন্তু তোমার ওখানে ইনফিনিটি হতে পারে। তাহলে Vx equal to 0 ইনসাইড দ্য বক্স আর Vx equal to ইনফিনিটি আউটসাইড দ্য বক্স। মানে তুমি এইভাবে সিস্টেমটাকে ডিফাইন করতে হয় যে Vx equal to 0 when x টা হচ্ছে তোমার 0 থেকে L এর মধ্যে আর ইকুয়াল টু ইনফিনিটি আদারওয়াইজ। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। ঠিক আছে, দেখো এই পার্টিকুলার ক্ষেত্রে পার্টিকেলটা বক্সের বাইরে কোনোভাবেই থাকতে পারে না, কিন্তু বক্সের বাইরে থাকতে গেলে মানে বক্সের ভেতরে পার্টিকেলটা ছিল, হ্যাঁ, তার মাসটা হচ্ছে তোমার m, এটা ছিল। এবার পার্টিকেলটা বক্সের বাইরে যেতে গেলে হচ্ছে তার এনার্জিটা ইনফিনিটি হতে হবে, কারণ এখানে তো প্রাচীরটা হচ্ছে ইনফাইনাইট হাইট এবং ইনফাইনাইট উইথে, মানে চীনের প্রাচীরের থেকেও উঁচু, চীনের প্রাচীরের থেকেও চওড়া। তাহলে যে ভেতরে আছে সে কোনোভাবেই বাইরে যেতে পারছে না, সেখানে পার্টিকেলগুলোকে বাইরে পাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 0। ঠিক আছে, এটা কথা হচ্ছে দিস পার্টিকেল ক্যানট বি ফাউন্ড আউটসাইড দ্য বক্স। মানে ডেফিনেশন, মানে প্রবলেমটা ডেফিনেশনে এসে যায়, মানে কনফাইন্ড ইন এ বক্স মানে হচ্ছে পার্টিকেলটা তুমি বাইরে কোনোভাবেই পাবে না। দিস পার্টিকেল ক্যানট বি ফাউন্ড আউটসাইড দ্য বক্স। তাহলে যা কিছু ভাববো সব কিছু ইনসাইড দ্য বক্স নিয়ে। আর ইনসাইড দ্য বক্স কি হচ্ছে? ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। সবাই শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে, কিন্তু স্ক্রিনটা মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছে। মানে একটা আওয়াজ হলো, মানে নেট চলে গেলে যেমন আওয়াজ হয় আর কি, সেটাই ভাবছি। মানে আপনি লিখছেন মাঝে মাঝে একটু কেটে কেটে যাচ্ছে না, এমনি পরিষ্কারই শোনা যাচ্ছে। মানে কি যে অসুবিধা হচ্ছে কি জানি, মানে নেট টেটটা একদমই ঠিক ঠিক আছে, কি জানি কি হচ্ছে ঠিক আমিও বুঝতে পারছি না। মাঝে মাঝে হয়, হ্যাঁ মাঝে মাঝে নেটওয়ার্ক একটু অসুবিধা হয়। এইভাবেই তো চলছে, এটা এতদিন ধরে তো মোটামুটি সকালে তো 2-3টে ক্লাস নিলাম, চললো তো। তাহলে ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি ভিটা হচ্ছে 0। তাহলে বক্সের ভেতরে যদি পোটেনশিয়াল এনার্জি 0 হয় তাহলে টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি হবে। তাহলে তাহলে হেন্স
total energy is solely the kinetic energy. ঠিক আছে, টোটাল এনার্জি সোললি দ্য কাইনেটিক এনার্জি। বোঝা গেল? মানে ই ইকুয়াল টু টি বেসিক্যালি। মানে যেটা কথা হচ্ছে যে বক্সের বাইরে পার্টিকেলটা থাকতে পারে না, পার্টিকেলটা বক্সের ভেতরেই থাকবে। তো বক্সের ভেতরে যদি থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি শূন্য। তাহলে এবারে টোটাল এনার্জি কিন্তু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি শূন্য হয়ে যাওয়ার জন্য তার টোটাল এনার্জিটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। সেটা গেছে আমি এখানে বলেছি, টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি। আর এবারে কথাটা হচ্ছে যে ইফ মিনিমাম পসিবল এনার্জি কেটা বলছি, 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি বি 0, দেন কি হবে না, এক্ষেত্রে টোটাল এনার্জি যেটা সেটা কাইনেটিক এনার্জির সঙ্গে সমান। সেটা কত হবে না, px স্কয়ার বাই টোয়াইস এম, কারণ ওয়ান ডাইমেনশনাল মোশন তো কাইনেটিক এনার্জিটা হচ্ছে px স্কয়ার বাই টোয়াইস এম, এইটা বেসিক্যালি তোমার 0 কিসের মতো। সেখান থেকে তুমি কি পাচ্ছ, এটা পাচ্ছ px স্কয়ারটা 0 অ্যাজ ওয়েল অ্যাজ pxটাও তোমার 0। তা কি হচ্ছে না, বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু শূন্য, পুরো এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার 0 পয়েন্ট এনার্জি যেটা মিনিমাম পসিবল এনার্জি, যদি সেটা 0 হয় তাহলে px স্কয়ার বাই টোয়াইস এম ইকুয়াল টু 0, তাহলে px স্কয়ার 0 আর px ও 0। তাহলে এখান থেকে আনসার্টেনটি in x component of momentum uncertainty in x component of momentum uncertainty in x component of momentum সেটা আমি ডেল্টা px বলছি, এটা সিগমা px রুট ওভার অফ px স্কয়ার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজ তার স্কয়ার। এটা তোমার কি হচ্ছে না, এটা তোমার বেসিক্যালি দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে যদি টোটাল মানে 0 পয়েন্ট এনার্জি বা মিনিমাম পসিবল এনার্জি যদি 0 হয় তাহলে পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি, সেটা 0 হয়ে গেল। তাহলে মোমেন্টামের স্কয়ার বা মোমেন্টাম 0 হয়ে গেল, মানে আনসার্টেনটি ইন এক্স কম্পোনেন্টের মোমেন্টাম তোমার 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে যেটা কথা যে অ্যাজ the particle is confined in a 1D box of length L, its uncertainty in position delta x must be finite। মানে আনসার্টেনটি পজিশনটাকে মানে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার যে আনসার্টেনটিটা, আমি তো বলে দিচ্ছি পার্টিকেলটা বক্সের মধ্যে কনফাইন, তার মানে ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা এল হতে পারে, এর বেশি হতে পারবে না। মানে আমি পরিষ্কার বলছি যে আমি একটা ড্রয়ারের মধ্যে একটা পেন্সিল দেখেছি, ঠিক আছে, হয়তো সামনের দিকে না হয়ে সেটা সাইডের দিকে চলে গেছে, কিন্তু যদি কেউ গ্যারেন্টি করে যে না ড্রয়ারের মধ্যেই পেন্সিলটা আছে, তাহলে পেন্সিলটাকে খুঁজে পাওয়ার আনসার্টেনটি কি হবে, ড্রয়ারের যে ভলিউমটা তার মধ্যেই যা হওয়ার হবে। তাহলে আমি যেহেতু বলছি পার্টিকেলটা একটা 1D বক্স অফ লেন্থ এল তার মধ্যেই কনফাইন্ড আছে, তাহলে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স, হ্যাঁ, সেটা অবশ্যই ফাইনাইট হবে এবং তার ম্যাক্সিমাম ভ্যালুটা এল হবে। এটা এবারে খেয়াল করে দেখো, এবারে তুমি যদি মানে তুমি এখন যেটা দেখতে পাচ্ছ নাও এই ডেল্টা পিএক্স তাহলে কি হলো, এটা পরিষ্কার 0 বেরিয়ে যাচ্ছে। ডেল্টা এলটা এক্সটা ফাইনাইট আর ডেল্টা পিএক্স অলরেডি আমি 0 বলে দিয়েছি, তাহলে কি দাঁড়াচ্ছে যে নাও ডেল্টা পিএক্স ইকুয়াল টু 0 হুইচ ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভায়োলেট করে ফেলছে। বোঝা গেল? তাহলে দেখো খেয়াল করে যে আমি যে যদি ধরে নিতাম যে 0 পয়েন্ট এনার্জিটা 0, মানে আমি যদি ধরে নিতাম এইখান থেকে যে যদি আমি ধরে নিতাম যে 0 পয়েন্ট এনার্জিটা 0, তাহলে সেখান থেকে 2-3টে স্টেপ যাওয়ার পরই আমি যে জায়গায় এসে পৌঁছে গেলাম কি, সেটা হচ্ছে যে তাহলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যাচ্ছে। কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইন্ট্রিনজিক প্রিন্সিপাল ইন কোয়ান্টাম মেকানিক্স, এটা কখনোই ভায়োলেটেড হতে পারে না। মানে যেমন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল,
ইত্যাদি তারা কখনই ভায়োলেটেড হতে পারে না, তেমন যেটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এটা কিন্তু কখনই ভায়োলেটেড হতে পারে না। কিন্তু যদি আমার 0 পয়েন্ট এনার্জি 0 হতো তাহলে আমার আর্গুমেন্ট পরিষ্কার বলে দিচ্ছে ডেল্টা পি এক্স ইকুয়াল টু 0 হতো, কিন্তু ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা h²/2 হওয়ার কথা, অর্থাৎ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কনক্লুশনে কি পৌঁছাবো? সেটা হচ্ছে যে ফর পার্টিকেল ইন আ বক্স 0 পয়েন্ট এনার্জি মানে মিনিমাম পসিবল এনার্জি 0 পয়েন্ট এনার্জি ক্যানট বি 0। তাহলে বোঝা গেল যে কনসেপ্ট অফ 0 পয়েন্ট এনার্জি নিয়ে কথাবার্তা বলতে গেলে পার্টিকেল ইন আ বক্স এই প্রবলেমটার জন্য আমি যেটা দেখতে পেলাম যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমায় বলে দিচ্ছে যে এই পার্টিকুলার ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি কিন্তু 0 তোমার হচ্ছে না। তাহলে 0 পয়েন্ট এনার্জি ক্যানট বি 0। এবং একটা ইম্পর্টেন্ট রিমার্কস আমি করছি, সেটা হচ্ছে এই যে পরবর্তীকালে তুমি যখন এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করবে, মানে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এই প্রবলেমটাকে সলভ করা যায়। ফ্রম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে ফর পার্টিকেল ইন এ বক্স এই এনার্জি এক্সপ্রেশনটা না একটা কোয়ান্টাম নাম্বার এন এর উপর নির্ভর করে। এটা n²h²/8ml² হয়, উইথ এনটা হচ্ছে 1 2 3 এখান থেকে শুরু। এখান থেকে দেখো যে এনার্জি যে মিনিমাম ভ্যালুটা মিনিমাম ই অর 0 পয়েন্ট এনার্জি সেটা কত হবে? এটা জাস্ট এন একটা ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার, সেই এন এর ভ্যালুটা 1 2 3 মানে 1 থেকে শুরু। সেই জন্য এই পার্টিকুলার সিস্টেমে যেটা মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি দিস শুড বি ইকুয়াল টু h²/8ml²। তার মানে এই যে পরের পার্টটা যদিও আমরা এখনো করাইনি, সেটা হচ্ছে যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম আমরা সার্টেনলি সলভ করলে সেখান থেকে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে মিনিমাম পসিবল এনার্জি হুইচ ইজ দ্য 0 পয়েন্ট এনার্জি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে h²/8ml²। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে দেখো যে যে 0 পয়েন্ট এনার্জি সেটা জাস্ট কোয়ান্টাম মেকানিক্সে বা আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমি যেটা বুঝতে পারছি পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 নয়, তার একটা নন জিরো ভ্যালু আছে এবং সেটা হচ্ছে h²/8ml²। ঠিক আছে তো? ঠিক আছে বাবু? স্যার এটা কি বলতে পারি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে ভেলোসিটিটা মানে রেস্টে থাকতে পারবে না বলেই তার এনার্জিটা 0 হচ্ছে না। একদমই ঠিকই ধরেছো। এই যে রেস্টে মানে যদি মানে যেটা একদমই বলতে এখানে যেহেতু শুধুমাত্র ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির গল্প, যেহেতু কোন একটা মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে যে নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট, তাহলে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি 0 হতে গেলে ইট হ্যাজ টু বি ইন অ্যাবসলিউট রেস্ট। বাট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সেজ দ্যাট নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট। এরই কনসিকুয়েন্সেস হচ্ছে পার্টিকেল ইন আ বক্সের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জিটা 0 না হওয়া। ঠিক আছে, ঠিক কথা বলেছেন। আচ্ছা, এবারে সেম সিচুয়েশন হচ্ছে তোমার মানে আরেকটা সিচুয়েশন আমি কনসিডার করছি, সেটা হচ্ছে তোমার কি না ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর মানে তুমি যে সিস্টেমটা তোমার প্রথমে মাথায় আসবে সেটা হচ্ছে এরকম একটা সিস্টেম, যে একটা পার্টিকেল অফ মাস m মানে একটা বল অফ মাস m, সেটা বেসিক্যালি তোমার দুলছে, একটা এক্সট্রিমে হয়তো সেরকম জায়গায় পৌঁছালো, আর একটা এক্সট্রিমে হয়তো সে যাতে এরকম একটা জায়গায় পৌঁছালো। এটা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, এইরকম ভাবে অসিলেট করছে। আচ্ছা, এবার 1D SH এর ক্ষেত্রে যেটা কথা হচ্ছে যে ইট ওবেজ হুকস ল। হুকস ল বলছে যে যদি তুমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসটা করো এবং এক্স যদি তোমার ডিসপ্লেসমেন্ট হয়, তার একটা রেস্টোরিং ফোর্স আসবে, সে বেসিক্যালি তাকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে, অর্থাৎ f = -kx, যেখানে কেটাকে বলছে তোমার ফোর্স কনস্ট্যান্ট, আর এক্সটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য
ইকুইলিব্রিয়াম পজিশন, এর থেকে ডিস্টার্বেন্স হলো ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এবং এইখান থেকে তো অবভিয়াসলি আমি পোটেনশিয়াল এনার্জিটা বের করে নিতে পারি। এটা যখন ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর আমি সলভ করবো তখন তোমাকে দেখাবো এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি যেটা ভিএক্সটা সেটা হয় হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু যখন টোটাল এনার্জি তুমি ক্যালকুলেট করবে তার ক্ষেত্রে একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে। তাহলে এক্ষেত্রে টোটাল এনার্জি যেটা ইটা একটা কাইনেটিক এনার্জি পার্ট আছে, একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট আছে। কাইনেটিক এনার্জিটা যেহেতু ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর বা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে কথাবার্তা বলছি, কাইনেটিক এনার্জিটা হচ্ছে px স্কয়ার বাই টোয়াইস m, আর পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এটাও স্কোয়ার দিয়ে আছে, এটাও স্কোয়ার দিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যদি আমি এবারে অ্যাজিউম করি ইফ জিরো পয়েন্ট এনার্জি বি জিরো, যদি জিরো পয়েন্ট এনার্জিতে তুমি জিরো ধরে নাও দেন কি হবে? দেখো মানে এনার্জির মধ্যে px স্কয়ার বাই টোয়াইস m প্লাস হাফ কে এক্স স্কয়ার আছে, তার মানে এনার্জিটা মোমেন্টাম তার স্কোয়ারের উপর নির্ভর করে, পজিশন তার স্কোয়ারের উপর নির্ভর করে। তাহলে জিরো পয়েন্ট এনার্জি যদি তোমার জিরো হয় দেন px স্কয়ার এটাকেও জিরো হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স স্কোয়ারটাকেও জিরো হতে হবে, কারণ দুটোতে পজিটিভ কোয়ান্টিটি, এটাও পজিটিভ কোয়ান্টিটি, এটা পজিটিভ কোয়ান্টিটি, দুটো স্কোয়ার দিয়ে আছে। মানে এমন হওয়া সম্ভব নয় যে এই দুজনে আলাদা আলাদা করে নন জিরো কিন্তু ওভারঅল জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু দুটো স্কোয়ার ফর্মে আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তারা ক্যান্সেল আউট করে জিরো করে দিলে এটা কিন্তু কখনো হওয়া সম্ভব নয়। যখনই তোমার টোটাল এনার্জিটা জিরো হয়ে যাবে তখন কাইনেটিক এনার্জি আলাদা আলাদা করে জিরো, আর পোটেনশিয়াল এনার্জিটা তোমার আলাদা আলাদা করে জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে জিরো পয়েন্ট এনার্জি বি জিরো, তখন px স্কোয়ারটা জিরো, এক্স স্কোয়ারটা জিরো। তাহলে px স্কোয়ার জিরো হলে এখান থেকে তুমি কি পাচ্ছ না px জিরো হয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার জিরো হলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এক্সটা জিরো হয়ে যাচ্ছে। এবারে দেখো যখন তুমি আনসার্টেনটি ইন মোমেন্টাম করছো, ডেল্টা px ইকুয়াল টু সিগমা px ইকুয়াল টু রুট ওভার অফ px স্কোয়ার তার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজ তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কত তোমার জিরো। ঠিক একই রকম ভাবে এখানে যখন আনসার্টেনটি ইন পজিশন দেখছো, ডেল্টা এক্স ইকুয়াল টু সিগমা এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এইটা তোমার বেসিক্যালি তোমার জিরো হয়ে যাচ্ছে। ডেল্টা এক্স ইকুয়াল টু সিগমা এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার, এটা তোমার জিরো হয়ে যায়। তাহলে দেখো আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটাও জিরো, আনসার্টেনটি ইন পজিশন সেটাও জিরো। তার মানে কি? তাহলে দেন ডেল্টা এক্স ডেল্টা পি গুণ করলে কত দাঁড়াচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, হুইচ ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল তোমার ভায়োলেট করে যাচ্ছে, ঠিক আছে? এইটা তার মানে তিনটাই করলো। তার মানে আমি যেটা ধরে নিয়েছিলাম যে যদি আমি জিরো পয়েন্ট এনার্জিটাকে জিরো ধরে নিতাম, যদি আমি জিরো পয়েন্ট এনার্জিটাকে জিরো ধরে নিতাম তাহলে তার কনসিকুয়েন্স হিসেবে কি দেখতে পাচ্ছি না হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল একটা ভায়োলেটেড হয়ে গেছে। কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কখনো ভায়োলেটেড হতে পারে না, তার মানে আমার আর্লিয়ার অ্যাজাম্পশন রং ছিল। এবং এটা ইমপ্লাই করবে কি যে ফর 1 DSHO জিরো পয়েন্ট এনার্জি ক্যানট বি জিরো, জিরো পয়েন্ট এনার্জিটা জিরো হতে পারবে না। আর এখানেও তুমি একটা মানে আমি আগেরটা যেমন বললাম, আগেরটা যেমন তুমি একটা কনক্লুশন ড্র করলে বা রিমার্কস একটা দিলে, এই রিমার্কসটা এখানে আমি বলছি, মানে এটা আমার কনক্লুশন। এখান থেকে একটা রিমার্কস হচ্ছে এই যে রিমার্কস হচ্ছে তুমি যদি 1D সেই যে প্রবলেমটাকে এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করো তাহলে তার এনার্জি এক্সপ্রেশনটা বেরোয় এক্স্যাক্ট সলিউশন, যেটা এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশন গিভস কি না ফর 1D SHO এনার্জিটা হচ্ছে n প্লাস হাফ h cos ওমেগা এরকম ভাবে বেরোয়, যেখানে
এনটা হচ্ছে তোমার 0 থেকে শুরু, 0 1 2 3 ডট ডট ডট, এইটা n প্লাস হাফ এইচ কস ওমেগা, এটা হ্যাঁ, যেখানে এনটা হচ্ছে তোমার 0 1 2 3 4 ডট ডট ডট। আচ্ছা এবারে দেখো তাহলে মিনিমাম এনার্জি পেতে গেলে এন এর ভ্যালু মিনিমাম অর্থাৎ 0 ধরতে হবে, তার মানে পরিষ্কার 0 পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি, যেটা এই এনার্জিটা ভাইব্রেশনাল এনার্জি, হ্যাঁ 0 পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি ফর ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর, সেটা তুমি E0 লিখতে পারো, সেটা কত হচ্ছে না হাফ এইচ কস ওমেগা। ঠিক আছে, তাহলে দেখো আর একটা সিচুয়েশন তুমি পেলে, যেমন 1D সিম্পল হারমোনিক অসিলেটর, সেই পার্টিকুলার কেসেও কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা নন জিরো হচ্ছে। দেখো এটা বুঝতে কোনো অসুবিধা হলো? ঠিক আছে তো এটা? হ্যালো স্যার, এমন হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে যেহেতু মানে এনার্জিটা দুটো প্লাসের সামেশন হিসেবে আছে, মানে টি প্লাস ভি, তাই তাহলে যদি আমরা অন্যভাবে ধরি তাহলে ইটা তো এভাবেও জিরো হতে পারে তখন, যখন মানে দুটো সাইন অপোজিট হবে, নাকি ওটা মডিউলাস নিয়েছি বলে পিএক্স স্কয়ার আছে যেহেতু দুটো হবে না, মানে কেটা তো মাইনাস হবে কি স্যার? না, কেটা তো ফোর্স কনস্ট্যান্ট অলওয়েজ প্লাস, কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট হুইচ ইজ মেজার অফ স্টিফনেস অর রিজিডিটি অফ দ্য বন্ড, সেটা অলওয়েজ প্লাস। হ্যাঁ, কেটা কখনোই নেগেটিভ না, সেটা এই পার্টিকুলার কেসে সম্ভব নয়। হ্যাঁ, মানে দুটোই নন নেগেটিভ কোয়ান্টিটি, পোটেনশিয়াল এনার্জিটা নন নেগেটিভ, কাইনেটিক এনার্জিটা নন নেগেটিভ, সেই জন্য একজন প্লাস একজন মাইনাস ক্যান্সেল আউট হয়ে জিরো হলে এটা কখনো সম্ভব নেই। মানে যেহেতু এনার্জিটা জিরো, তাহলে পিএক্স স্কয়ার বাই টোয়াইস এম কাইনেটিক এনার্জি পার্টটা সেটাও জিরো, হাফ পিএক্স স্কয়ার পোটেনশিয়াল এনার্জি পার্টটা হচ্ছে আলাদা করে দেওয়া জিরো। বুঝছে? তাহলে দেখো এই যে দুটো সিস্টেম আমি কনসিডার করলাম, এই দুটো পার্টিকুলার দুটো কেসে আমি দেখতে পাচ্ছি 0 পয়েন্ট এনার্জিটা তোমার জিরো হচ্ছে, জিরো হচ্ছে না, 0 পয়েন্ট এনার্জিটা নন জিরো হচ্ছে। আর এবারে এই ধরনের প্রবলেম করতে করতে এমন একটা মাথায় সবসময় ঢুকে বসে যেতে পারে যে না 0 পয়েন্ট এনার্জি বুঝি সবসময়ই তোমার নন জিরো হয়, মানে কোয়ান্টাম মেকানিক্সে 0 পয়েন্ট এনার্জি বুঝি সবসময়ই নন জিরো হয়, সেটা নয়। দেখো আমি দেখতে পাচ্ছি যে এই দুটো পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি জিরো হয়ে গেলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নষ্ট, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে ভায়োলেটেড হয়ে গেল। এবারে কথাটা হচ্ছে যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে মেনটেন করে যদি আমি মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটাকে জিরো করতে পারি, সেখানে কারো আপত্তি থাকার কথা নয়। আমি আবার বলছি যে যে দুটো সিস্টেম আমি কনসিডার করলাম সেই দুটো সিস্টেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি যদি জিরো হয়ে যায় তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যাবে। এবারে কথাটা হচ্ছে যে যদি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে বাঁচিয়ে রেখে আমি মিনিমাম পসিবল এনার্জিটাকে জিরো করতে পারি, করতেই পারি, ওটাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে কথা, দেখা যাক সেটা করা যায় কিনা। আর আমি শুরুটা করছি এইরকম ভাবে, ধরো প্রথমেই সিম্পলেস্ট একটা সিচুয়েশন দিয়ে শুরু করি। এই যে ফ্রি পার্টিকেল কনফাইন ইন এ বক্স, এই প্রবলেম না ভেবে একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, যেটা বক্সের মধ্যে কনফাইন নয়, ওটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, যেটা যেতে পারছে। ঠিক আছে, তার নেক্সট যে প্রবলেমটা আলোচনা করবো একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, মানে ফ্রি পার্টিকেল ইন এ বক্স কিন্তু নয়। free particle in one system, মানে এই পার্টিকুলার কেসে যেটা কথা সেটা হচ্ছে এই যে ধরো ওয়ান ডাইমেনশন যদি তুমি কনসিডার করো, এইটা ধরো তোমার জিরো পজিশন, আমি এক্স এই দিকটা প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এক্ষেত্রে তোমার পোটেনশিয়াল এনার্জিটা জিরো তখন এক্সটা তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তোমার হবে, বিএস ইকুয়াল টু জিরো হয় না, এক্স থেকে মাইনাস ইনফিনিটি প্লাস। আগেরটা কি বক্সের ভেতরে জিরো বাইরে ইনফিনিটি ছিল, এখন করছে পোটেনশিয়াল জিরো সর্বোচ্চ ছিল এটা। আচ্ছা এবারে এই যে পার্টিকুলার কেসে অবভিয়াসলি পোটেনশিয়াল যদি জিরো থাকে টোটাল এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি, তাহলে ইন দিস কেস total energy is solely the translational kinetic energy
আমার যেটা দাঁড়াচ্ছে টোটাল এনার্জিটা যেটা হচ্ছে চার্জ কাইনেটিক এনার্জি এইটা, যেটা তোমার px স্কয়ার বাই টোয়াইস এম। আর এবারে আমি যদি দাবি করি যে এর 0 পয়েন্ট এনার্জি বা মিনিমাম পসিবল এনার্জিটা 0, তাহলে কি হয় একটুখানি দেখি। যদি এমন হয় যে ইফ জিরো পয়েন্ট এনার্জি বি 0, দেন কি দাঁড়াচ্ছে px স্কয়ার ইকুয়াল টু 0 এন্ড px তোমার 0 হয়ে গেল। তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে px স্কয়ারটাও 0 হলো, px টাও 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আনসার্টেনটি ইন মোমেন্টাম ডেল্টা px বা সিগমা px এটা কত হচ্ছে রুট ওভার অফ px স্কয়ার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজের স্কয়ার, এটা হয়ে যাচ্ছে। এবং এটা কি হয়ে গেল 0 হয়ে গেল। একদম পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে বক্সের ভেতরে যে সিচুয়েশনটা হয়েছিল এখানে এক্স্যাক্টলি সেই সিচুয়েশনটা হলো ডেল্টা পিএক্স বা সিগমা পিএক্সটা হচ্ছে তোমার 0 হয়ে গেল। একদম পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে যেমন করেছিলে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে সেই রকম ভাবেই তুমি করছো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে তারপরে যে লজিকটা ছিল যে পার্টিকেল কনফাইন্ড ইন এ বক্স হলে ডেল্টা এক্সটা ফাইনাইট হতো, কারণ এল লেন্থের বক্সের মধ্যে পার্টিকেলটা যদি কনফাইন্ড থাকে তাহলে ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা সেই এল হবে, তাই তো? কিন্তু এই পার্টিকুলার কেসে পার্টিকেলটা কিন্তু ফ্রি, অর্থাৎ সে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যেখানে খুশি যেতে পারে। আমরা দেখো এর আগে যখন এই আনসাইন্টিফিক প্রিন্সিপালের জেনেসিসটা আগের দিন দেখলাম বা ডিবাগলি জয় পার্টিকেল ডুয়ালিটি বললাম, সেখানে আমি নিশ্চয়ই বলেছিলাম যে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে বা প্লেন ওয়েভের ক্ষেত্রে যেটা আমি দেখিয়েছিলাম যে পজিশনটা কমপ্লিটলি ডিলোকালাইজ, অর্থাৎ ওইখানে আনসার্টেনটি কিন্তু টেন্ডস টু ইনফিনিটি। এবারে কথাটা হচ্ছে যে যে ইন দিস কেস the particle in this case আমি এইভাবে বলি, the particle is completely delocalized which means uncertainty in position ডেল্টা এক্স এইটা তোমার ইনফিনিটি। আর পার্টিকেলটা হচ্ছে কমপ্লিটলি ডিলোকালাইজ মানে কি প্লাস মাইনাস ইনফিনিটি যেখানে খুশি থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারলে তাহলে আনসার্টেনটি ইন পজিশনটা কি হবে, আনসার্টেনটি পজিশনটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এবারে দেখো যে যে যদি ডেল্টা এক্স ইনফিনিটি হয় আর ডেল্টা পি এক্স 0 হয়, তাহলে নাও ডেল্টা পি এক্স may be greater equal to h cos by 2 even if delta px equal to 0. But in other words Heisenberg uncertainty principle may be obeyed even if delta px equal to 0. তারপরে যেটা দাঁড়াচ্ছে ডেল্টা পিএক্স 0 হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে, কারণ ডেল্টা পিএক্স এর সঙ্গে গুণ হচ্ছে একটা ইনফাইনাইট কোয়ান্টিটি। এবার ইনফাইনাইট কোয়ান্টিটির সঙ্গে 0 গুণ করলে তার ভ্যালুটা ফাইনাইট হতেই পারে এবং সেটা h cos by 2 এর থেকে বেশি হতে পারে। তারপরে যেটা দাঁড়াচ্ছে নাও ডেল্টা পিএক্স মে বি গ্রেটার ইকুয়াল টু h cos by 2 ইভেন ইফ ডেল্টা পিএক্স ইকুয়াল টু 0। ইন আদার ওয়ার্ডস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল মে বি ওবেড ইভেন ইফ ডেল্টা পিএক্স ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি কনক্লুশনে কি ড্র করতে পারলাম, কনক্লুশন যেটা ড্র করতে পারলাম সেটা হচ্ছে এই যে যে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে তোমার কিন্তু এই ডেল্টা পিএক্সটা মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0 হতে পারে। আর 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয়, আমি এখান থেকে ইফ দিয়ে শুরু করেছি, তো 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয় তবুও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি বেঁচে যেতে পারে, কারণ ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইন দিস কেস কনক্লুশনটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি for free particle for free particle 0 point energy may be 0
কি বললাম, ফর ফ্রি পার্টিকেল 0 পয়েন্ট এনার্জি মে বি 0 উইদাউট ভায়োলেটিং হাইজেনবার্গ আনসার্টেনিটি। আচ্ছা, এবং সত্যি সত্যি যে মন্তব্যটা এখানে করব সেটা হচ্ছে এই যে ফ্রম কোয়ান্টাম মেকানিক্স ফ্রম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স উই গেট দ্য এনার্জি এক্সপ্রেশন ফর free particle in 1D। সেই এনার্জিটা না একটা তোমার কে ইকুয়াল টু কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, এরকম ভাবে তোমার লিখতে হয়। কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, যেখানে কে একটা কোয়ান্টাম নাম্বার, এখানে কে মে স্টার্ট ফ্রম 0। এখানে কেটা কিন্তু 0 থেকে তোমার শুরু হতে পারে, কে এর উপর যে কোনো রেস্ট্রিকশন আছে সেরকম নয়, ঠিক আছে? এখানে কেটা কিন্তু 0 থেকে শুরু হতে পারে। তারপরে বোঝা যাচ্ছে যে when k equal to 0 then T0 equal to 0, অর্থাৎ এই পার্টিকুলার কেস থেকে 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে। তাহলে দেখো এই যে প্রথম দুটো প্রবলেম করার পরে আমি একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করছিলাম, যে সেটা হচ্ছে যে 0 পয়েন্ট এনার্জিটা তোমার অলওয়েজ নন জিরো হবে, আর 0 পয়েন্ট এনার্জি 0 হলেই বুঝি হাইজেনবার্গ আনসার্টেনিটি ভায়োলেটেড হয়ে যাচ্ছে। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো যে 0 পয়েন্ট এনার্জিটা তোমার 0 হলো স্টিল হাইজেনবার্গ আনসার্টেনিটি বেঁচে যেতে পারে। কারণটা কি না, এক্ষেত্রে ট্রান্সফার কাইনেটিক এনার্জি 0, মানে মোমেন্টামে সেটা তোমার 0 হচ্ছে। এবারে কথা হচ্ছে পজিশনের আনসার্টেনিটিটা কি অবস্থা। তা পার্টিকেলটা কিন্তু ফ্রি পার্টিকেল, সে প্লাস মাইনাস ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করতে পারে, অর্থাৎ সে পুরোপুরি ডিলোকালাইজ, তার ক্ষেত্রে ডেল্টা এক্স কিন্তু টেস্ট ইনফিনিটি হতে পারে বলে এমনি দেখো যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড না হয়েও বা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমার স্যাটিসফাইড হওয়া সত্ত্বেও হচ্ছে তোমার 0 পয়েন্ট এনার্জিটা 0 হয়ে যেতে পারে। দেখো এইটা যেটা বলেছি কারো কোনো অসুবিধা আছে? শেষের যে ব্যাপারটা সেটা তো স্যার অসম্ভব, কারণ কোনো পার্টিকেল প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকতে পারে না, তো ডিলোকালাইজড কমপ্লিটলি। কমপ্লিটলি ডিলোকালাইজড, সেটাই তো বলছি, যেখানে খুশি থাকতে পারে, মানে সেটা কিন্তু ফ্রি পার্টিকেল। মানে এটা কি স্যার হতে পারে? হ্যাঁ হতে পারে তো বটে। মানে এবারে কথাটা হচ্ছে যে তোমার আদৌ মানে প্রবলেমটা হচ্ছে ফ্রি কিনা পার্টিকেলটা, দিস ইজ ইম্পর্টেন্ট। পার্টিকেলটা তো ফ্রি কি, মানে এরকম তুমি বাস্তব জগতে তোমার ডেলি লাইফে এরকম পার্টিকেল তুমি কি পেতে পারো যে পার্টিকেলটার মধ্যে কোনো ফোর্স কাজ করছে না? ম্যাসিভ পার্টিকেল হলে আর কিছু না থাক, তার তো একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন মানে দুটো, একটা ম্যাসিভ পার্টিকেল, অন্যান্য ম্যাসিভ পার্টিকেল যেমন আর্থ ইটসেলফ একটা ম্যাসিভ পার্টিকেল, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন তো সবসময় থাকবে। সেই জন্য যেহেতু তুমি জাস্ট ফ্রি পার্টিকেল পেতে পারছো না, সেই জন্য বাস্তব জীবনে তুমি দেখতে পাচ্ছ যে পার্টিকেলটা প্লাস মাইনাস ইনফিনিটি সর্বত্র যাচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না। যদি কারো এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ফ্রিকশন আছে, সে পার্টিকেলটা তোমার সর্বত্র যেতে দিচ্ছে না। এবার দেখো ফ্রিকশন তুমি কমিয়ে দিচ্ছ, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন তোমার ধর কমে যাচ্ছে, এরকম যদি সিচুয়েশন হয় তুমি দেখতে পাও না একটা পার্টিকেল যে মানে যা সিনটা এইরকম করে নিউটনের ফার্স্ট ল এর মধ্যেই তো আছে, বাইর হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে বাইর হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে বাইরে থেকে ফোর্স কখন আসবে, যেহেতু মাইনাস ডিভিডিএক্সটা হচ্ছে ফোর্স তোমার, তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি 0 হয় তাহলে করসপন্ডিং ফোর্সও 0। তাহলে ফোর্স যদি 0 হয় তখন কি দেখতে পাচ্ছেন, যে চলছিল সে কিন্তু সমবেগে সরলরেখা বরাবর চলতেই থাকবে, তাকে কেউ আটকাতে পারবে না। এবারে কথাটা হচ্ছে বাইর হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে তুমি এরকম অ্যাটমসফিয়ার তৈরি কি ইউজুয়ালি করতে পারছো যেখানে হচ্ছে বাইরে থেকে সত্যি কোনো বল প্রযুক্ত হচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে না সেই সিচুয়েশন তুমি তৈরি করতে পারছো, সবসময় একটা দেখো ফোর্স কাজ করে, ঠিক আছে? কিরে ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত যা হয়েছে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার। আরেকটা প্রবলেম দেখো, আরেকটা প্রবলেম, ধরে ফ্রি পার্টিকেল
rotating on a circular ring of স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি যে তাহলে কি এটা থেকে আমরা ধারণা করতে পারি যে বাস্তব জীবনে ফ্রি পার্টিকেলের অস্তিত্ব থাকতে পারে না? মানে আইডিয়াল পুরোপুরি? হ্যাঁ পুরোপুরি আইডিয়াল, ঠিকই বলেছো। এটা আসলে যেটা করে একটা ছোট জায়গার মধ্যে, একটা মানে কনফাইন জায়গার মধ্যে না ওই গ্র্যাভিটেশনাল ফোর্স ইত্যাদিগুলোকে লোকে জাস্ট মিনিমাইজ করতে পারে। মানে বেসিক্যালি কি হয়, ওই গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা হচ্ছে তার একটা কাউন্টার ফোর্স দিয়ে তাকে জাস্ট ব্যালেন্স করিয়ে দেয়। মানে তুমি এমনি ওপেন এয়ার বা বাস্তবে তুমি এরকম করতে পারবে না, কিন্তু আর্টিফিশিয়াল ল্যাবরেটরিতে এটা কিন্তু করতে পারবে। হয় না, যেমন ধরো যারা মহাকাশচারী, যারা এই যে মানে যেটা এটা হয় না আমাদের যে মানে বিভিন্ন মহাকাশ যান আর কি, হ্যাঁ সেখানে ধরো যখন তুমি পৃথিবী থেকে চাঁদের অভিকর্ষ ক্ষেত্রে তুমি ঢুকছো, সেই যে মাঝের জায়গাটা, যে জায়গা পৃথিবী যে পথ দিয়ে অ্যাট্রাক্ট করছে, চাঁদ ধরো এক্স্যাক্টলি সেই পথ দিয়ে অ্যাট্রাক্ট করছে। তাহলে একটা সিচুয়েশন নিশ্চয়ই আসবে যেখানে তুমি কৃষক অবস্থায় ভেসে বেড়াতে পারবে, তাই না? সেখানে কোনো আনব্যালেন্স ফোর্স নেই। সেখানে তোমাকে যদি কেউ ছেড়ে দেয়, তুমি ওরকম যা চারদিকে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবে। ওই জায়গায় গিয়ে ধরো পেট্রোল শেষ হয়ে গেল, পেট্রোল নয় মানে ফুয়েল শেষ হয়ে গেল, তাহলে মানে না পারলে তুমি পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের দিকে আবার ফিরে আসতে, না আসে চাঁদের মধ্যে ঢুকতে পারতে। একটা ছোট্ট উইক থাকবে, যে উইকের মধ্যে তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় কি হবে, তুমি ভেসে বেড়াবে না? সেরকম সিচুয়েশন তৈরি হতে পারে আর কি, কিন্তু বাস্তবে এইগুলো তৈরি করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, তো দেখো এ ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ সার্কুলার রিং অফ ফিক্সড রেডিয়াস। এইখানে যেটা হচ্ছে যে তুমি একটা পার্টিকেলকে তুমি রোটেট করাচ্ছ একটা সার্কেল, যার রেডিয়াসটা ধরো আর, সেখানে একটা পার্টিকেল তোমার দ্বারা রোটেট করছে। তাহলে এই যে পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে মানে ফ্রি পার্টিকেল মানে পোটেনশিয়াল এনার্জি নেই, এখানে পুরো এনার্জিটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাই এটা কথা হচ্ছে ইন দিস কেস total energy is solely the rotational kinetic energy। এই পার্টিকুলার ক্ষেত্রে পুরো এনার্জিটাই হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি। ইন দিস কেস টোটাল এনার্জি ইজ সোললি দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে এক্ষেত্রে এই টোটাল এনার্জিটা সেটা বেসিক্যালি রোটেশনাল কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, তাই তো? আর রোটেশনাল কাইনেটিক এনার্জিটা তুমি এইরকম ভাবে লিখতে পারো L²/2I, এরকম ভাবে লিখতে পারো। তো এটা 0 হলো। আর রোটেশনাল কাইনেটিক এনার্জি জানো তো, মানে লিনিয়ার কাইনেটিক এনার্জিটা P²/2M, আর রোটেশনাল কাইনেটিক এনার্জি L²/2I হয়, যেখানে Lটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর আইটা হচ্ছে মোমেন্টাম ইনার্শিয়া। যেখানে L হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর আইটা যেটা বেসিক্যালি একটা যদি মাস, এই মাসটা যদি এম হয় তাহলে mr², এটা থেকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তাহলে L²/2I = 0। তাহলে এইখান থেকে দেখো L² = 0 হলো অ্যান্ড Lও তোমার 0 হয়ে গেল। তাহলে L²/2I যদি 0 হয়ে যায়, তাহলে এবারে একটা ফিক্সড রেডিয়াস r, সেখানে ম্যাসিভ পার্টিকেল m যদি মুভ করে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া mr², সেটা কখনো 0 হতে পারছে না। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে I যেহেতু কখনো 0 হতে পারছে না, তাহলে L² = 0 হয়ে গেল, L = 0 হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি যদি আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরো, আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা L, সেটা সিগমা L, সেটা কত হবে? √L² অ্যাভারেজ মাইনাস L অ্যাভারেজ তার স্কোয়ার, সেটা কত হয়ে যাচ্ছে? তোমার 0 হয়ে যাচ্ছে।
তাহলে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা এল ইকুয়াল টু সিগমা এল ইকুয়াল টু রুট ওভার এল স্কয়ার অ্যাভারেজ মানে এল অ্যাভারেজ স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন তুমি মোমেন্টামটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম নেবে তখন তার ক্যানোনিক্যাল পেয়ারটার মধ্যে কে থাকবে, তোমার অ্যাঙ্গুলার পজিশন থাকবে। তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলবে ডেল্টা এল ডেল্টা ফাই গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। তাহলে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এল ডেল্টা ফাই এটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, যেখানে ডেল্টা ফাইটা কি না, ডেল্টা ফাইটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে এই যে অ্যাঙ্গেলটা যেটা বেসিক্যালি তোমার ডেল্টা ফাই, যেটা আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন। মানে আনসার্টেনটি অ্যাঙ্গুলার পজিশন মানে বেসিক্যালি হচ্ছে ধরো একটা পার্টিকেল যখন মুভ করছে তুমি আশা করছো পার্টিকেলটা এখানে থাকবে, কিন্তু মাপার সময় তুমি পেলে কোথায় না এখানে পেলে। তার মানে কি এই এতখানি অ্যাঙ্গেল এইখান থেকে এইখানে, এই যে এতখানি অ্যাঙ্গেল মাপার তোমার একটা ভুল হয়েছে, সেই যে ভুলটা সেটা আমি ডেল্টা ফাই বলছি। তার মানে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এল ডেল্টা ফাই গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, যেখানে ডেল্টা ফাইটা হচ্ছে তোমার আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন। এটা হচ্ছে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন। ঠিক আছে, ডেল্টা ফাইটা হচ্ছে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন। আচ্ছা এবারে দেখো মজা যেটা সেটা হচ্ছে যে তুমি ডেল্টা এলটা 0 হওয়া সত্ত্বেও হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটাকে বাঁচিয়ে রাখতে পারো, এটা হচ্ছে মোদ্দা কথা। ডেল্টা এল তো 0, যদি কোনো কারণে ডেল্টা ফাইটা তোমার ফাইনাইট হয়ে যায় তাহলে বাদিকটা 0 হয়ে গেল, সেটা কোনোভাবে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটাকে স্যাটিসফাই করতে পারছে না। তখন কোনো উপায় নেই, তখন আমি বলবো যে হ্যাঁ আমি যেটা ধরেছিলাম যে 0 পয়েন্ট এনার্জি বা মিনিমাম পসিবল এনার্জি সেইটা যদি আমার 0 হয়ে যায়, মানে এখানে লেখা উচিত ছিল যে মানে ইন দিস কেস টোটাল এনার্জি সোললি দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। এবারে ইফ 0 পয়েন্ট এনার্জি বি 0, যদি 0 পয়েন্ট এনার্জি 0 হয় তাহলে তুমি ডেল্টা এলটা 0 পাচ্ছ। ডেল্টা ফাই যদি ফাইনাইট হয়ে যায় তাহলে ডেল্টা এল ডেল্টা ফাই গ্রেটার ইকুয়াল টু এইচ, ডেল্টা এল ডেল্টা ফাই ইকুয়াল টু 0 হয়ে যাবে, সেটা কোনোভাবেই গ্রেটার ইকুয়াল টু হাইসেনবার্গ এইচ ক্রস বাই 2 হবে না, অর্থাৎ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে ডেল্টা এল 0 স্টিল আমি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে বাঁচাতে পারি কিনা, বাঁচাতে পারি তখনই কিন্তু ডেল্টা ফাইটা ফাইনাইট হয়। যেটা কথা সেটা হচ্ছে যে ইভেন ইফ delta L equal to 0, Heisenberg uncertainty principle may be satisfied. Heisenberg uncertainty principle may be satisfied if delta phi tends to infinity. দেখো even if delta L equal to 0, Heisenberg uncertainty principle may be satisfied if delta phi tends to infinity. আচ্ছা এবারে ডেল্টা ফাইটা ইনফিনিটি সেটা কিন্তু হতে পারে, কেন হতে পারে তো খেয়াল করে দেখো যে তুমি বলছো পার্টিকেলটা এখানে থাকার কথা ছিল কিন্তু এখানে আছে, তাহলে তুমি মনে করছো কি যে এইটুকু শুধুমাত্র গেল, কিন্তু এমন তো হতে পারে যে একবার ঘুরে গিয়ে এখানে আসছে বা দুবার ঘুরে গিয়ে এখানে আসছে, তিনবার ঘুরে গিয়ে এখানে আসছে, তাহলে ইনফাইনাইট টাইম ঘুরে গিয়ে তো তোমার এখানে আসতে পারে। তার মানে তুমি যেটা একটা ডেল্টা ফাই বলছো সেইটা, তুমি যেটা একটা ডেল্টা ফাই বলছো এটা মেবি ডেল্টা ফাই প্লাস 2 পাই এন উইথ n ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 থেকে আপনি ইনফিনিটি পর্যন্ত। মানে তুমি যেটা কথা সেটা হচ্ছে এই যে তুমি মনে করছো যে দেখো আমি একটু লাল কালি দিয়ে তোমার দেখাই, তুমি এইখানে ছিলে আর এইখানে তুমি মেপেছো, তুমি মনে করছো কি যে এইখানে থাকার কথা ছিল এখানে আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কভার করলো ডেল্টা ফাই, এটাই হচ্ছে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন। এবার কথাটা হচ্ছে যে তুমি এই মুহূর্তে এখানে দেখেছিলে, তার বদলে ভুল করে যে এখানে মেপেছো অ্যাজ জন্য এতটাকে চলে গেছে, সেটা তো একবার পুরো ঘুরে গিয়ে এখানে আসতে পারতো, দুবার ঘুরে গিয়েও আসতে পারতো। তার মানে যেটা তুমি ফাই বলছো সেটা 2 পাই প্লাস ফাই বা 4 পাই প্লাস ফাই বা 6 পাই পাই ফাই এরকম হতে পারে। তাহলে যেহেতু এনের উপরে কোনো রেস্ট্রিকশন নেই, পার্টিকেলটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এনের উপরে যদি কোনো রেস্ট্রিকশন নেই, তোমার ডেল্টা ফাইয়ের উপরে কোনো রেস্ট্রিকশন নেই, ক্লিয়ারলি ডেল্টা ফাই মেবি ডেল্টা ফাই ইকুয়াল টু 2 পাই এন উইথ
n টেন্ডস টু ইনফিনিটি, মানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে when, যেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে যখন when m টেন্ডস টু ইনফিনিটি দেন ডেল্টা ফাইটাও কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হতে পারে। দেখো ডেল্টা ফাই যদি ইনফিনিটি হতে পারছে তাহলে কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনিটি পেতে যেতে পারে। এবং সত্যিই তাই যে তুমি যদি এখান থেকে রিমার্কস করো, রিমার্কসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট যে ফ্রম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স এনার্জি এক্সপ্রেশন ফর from exact quantum mechanics energy expression for a free particle rotating on a ring, এটা একটা m এর ক্যাপিটাল m এর উপর নির্ভর করছে, সেটা m স্কয়ার h cos স্কয়ার বাই টুয়াইস i হয়, উইথ এমটা হচ্ছে আমার কোয়ান্টাম নাম্বারটা, সেটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি ইত্যাদি হয়। ক্লিয়ারলি when m equal to 0 দেন এনার্জি মিনিমাম ভ্যালুটা সেটা হচ্ছে 0 হচ্ছে, তাহলে 0 হচ্ছে, তাহলে এটা ইমপ্লাই করবে কি না এই পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জিটা 0 হতে পারে, 0 পয়েন্ট এনার্জি মেবি 0। এই পার্টিকুলার কেসে কিন্তু মিনিমাম এই যে এনার্জি কেটে সেটা কিন্তু তখন তোমার 0 হয়ে গেল। স্যার একটু আগে পেছনে যাবেন। হ্যাঁ দেখো তাহলে এই প্রবলেমটা বুঝতে পারলে কিনা দেখা যায় ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ সার্কুলার রিং ফর ফিক্সড রেডিয়াস, সেই পার্টিকুলার কেসেও কিন্তু তোমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে বাঁচিয়ে রেখেও তুমি মিনিমাম পসিবল এনার্জি 0 পয়েন্ট এনার্জিটাকে 0 করতে পারো, কারণ এই পার্টিকুলার কেসে পার্টিকেলটা ঘুরতেই থাকছে, অর্থাৎ আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার পজিশন তার মধ্যে একটা ইন্ট্রিনজিক আনসার্টেনিটি আছে, কারণ কতবার ঘুরে গিয়ে ওই পজিশনে অ্যাকচুয়ালি পৌঁছেছে সেটা সম্বন্ধে আমি কোনো কথা বলতে পারছি না। দেখো যেটা বলেছে এটা পরিষ্কার। স্যার ক্যাপিটাল এমটা কি বলেন স্যার? ক্যাপিটাল এমটা হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, ক্যাপিটাল এমটা হচ্ছে এখানে একটা কোয়ান্টাম নাম্বার, ক্যাপিটাল এমটা একটা কোয়ান্টাম নাম্বার, মানে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার এই পার্টিকুলার কেসে তুমি বলতে পারো কোয়ান্টাম নাম্বার। তো দেখো আমি একটা সিস্টেম বললাম যে পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তোমার 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0 হতে পারছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আর একটা প্রবলেম যেটা করব সেটা হচ্ছে তোমার রিজিড রোটার প্রবলেম। রিজিড রোটার প্রবলেম আচ্ছা রিজিড রোটার প্রবলেমটা বেসিক্যালি কি সেটা একটু আমি বলি। ধরে নাও তোমার মনে মনে একটা সুবিধা হবে তোমার বুঝতে, ধরো একটা রোটেটার আছে, মানে তুমি ধরো একটা m1 মাসের একটা মানে একটা ডায়াটমি মলিকুল কনসিডার করছো, একটা ডায়াটমি মলিকুল কনসিডার করছো যেখানে দুটো অ্যাটম হচ্ছে, একটা মাস m1 আর একটা ধরো মাস তোমার m2, ঠিক আছে। আর এরা হচ্ছে বেসিক্যালি একটা ফিক্সড পয়েন্ট তার অ্যাবাউটে রোটেট করছে, এবং যে পয়েন্টের অ্যাবাউটে রোটেট করছে সেটা হচ্ছে সেন্টার অফ মাস, কারণ সেন্টার অফ মাসের অ্যাবাউটে যদি অ্যাক্সিসটা তুমি কনসিডার না করতে তাতে একটা ট্রান্সফার মতন হয়ে যেতে পারত। এটা হচ্ছে রিজিড রোটার। এবার রিজিড রোটার বাই ডেফিনেশনটা হচ্ছে যে যখন সে রোটেট করছে তার একটা সেন্ট্রিফিউগাল ডিস্টরশনের জন্য বল লেন্থ বড় হয়ে যাওয়ার কথা, এইটাকে যা সিম্পলি সে নেগলেক্ট করছে। কথাটা হচ্ছে যে দ্য বন্ড ইজ সো স্ট্রং that during rotation there will be no centrifugal distortion. তাহলে the bond is so strong that during rotation there will be no centrifugal distortion. the বন্ডটা বড় কম কিছু হচ্ছে না। রিজিড কেন নামটা বোঝা গেল, তাকে রোটার মানে রোটেটার। তাহলে একটা ডায়াটমি মলিকুল সে একটা ফিক্সড পয়েন্ট বা সেন্টার অফ মাস তার অ্যাবাউটে রোটেট করছে, বন্ডটা যদিও মোরাললেস ইলাস্টিক কিন্তু বন্ডটা এতটাই স্ট্রং ধরে নেওয়া হচ্ছে যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এই একই টাইপের একটা প্রবলেম হচ্ছে
যে ফ্রি পার্টিকেল rotating on the surface of a sphere. আর এই প্রবলেমটা এতটা পপুলার নয় যে ফ্রি পার্টিকেল রোটেটিং অন সারফেস অফ এ স্ফিয়ার আর পার্টিকেল রোটেটিং ইন এ রিং বলে, রিজিড রোটার বলে, কিন্তু ফ্রি পার্টিকেল রোটেটিং অন সারফেস অফ এ স্ফিয়ার, হ্যাঁ, এই প্রবলেমটা রিজিড রোটার প্রবলেমটা দুটো কিন্তু এক্স্যাক্টলি একই রকমের প্রবলেম। মানে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্যালি প্রবলেমটাকে কষবো তখন দেখবো যে রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে যা এনার্জি এক্সপ্রেশন বেরোয়, এই ফ্রি পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার তার ক্ষেত্রে এক্স্যাক্টলি একই সব কিছু বেরোয়। এনার্জি এক্সপ্রেশন বলো, ওয়েভ ফাংশন বলো, এক্স্যাক্টলি একই রকম বেরোয়। সেই জন্য রিজিড রোটার প্রবলেম আর ফ্রি পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার, হ্যাঁ, সেই দুটো কিন্তু একই রকমের ফাংশন। আচ্ছা দেখো, এবারে এই যে পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু টোটাল এনার্জিটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি। ইন দিস কেস টোটাল এনার্জি ইজ solely the রোটেশনাল কাইনেটিক এনার্জি। এই পার্টিকুলার ক্ষেত্রে টোটাল এনার্জিটা পুরোপুরি হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে এবারে কথাটা হচ্ছে ইফ 0 পয়েন্ট এনার্জি বি 0, তার মানে ইটা হচ্ছে তোমার পুরোটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেটা এল স্কোয়ার বাই টোয়াইস আই, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। সেখান থেকে এল স্কোয়ার ইকুয়াল টু 0 অ্যান্ড এল ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম delta L equal to sigma L equal to root over of L square average মানে L average square, this is actually equal to 0 হয়ে গেল। তাহলে দেখো একদম মানে এই পার্টিকেল রোটেটিং এর রিং এর ক্ষেত্রে যেমন করে ভাবলাম একটা রিজিড রোটার বা ফ্রি পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ স্ফিয়ার, তার ক্ষেত্রে টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি নেই, পুরো এনার্জিটাই হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি মানে টোটাল এনার্জি 0 হওয়া মানে রোটেশনাল কাইনেটিক এনার্জি 0 হওয়া, মানে এল স্কয়ার টোয়াইস আই ইকুয়াল টু 0 হওয়া এবং আনসার্টেনটি অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0 হওয়া। এবার কথাটা হচ্ছে যে ইভেন ইফ ডেল্টা এল ইকুয়াল টু 0, still Heisenberg uncertainty principle is satisfied, that is ডেল্টা এর ডেল্টা ফাই যেটা ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। কারণটা কি, যেহেতু ডেল্টা ফাই মে হ্যাভ অ্যান ইন্ট্রিনজিক uncertainty, delta phi may have an intrinsic uncertainty tends to infinity। একদম আগের লজিকে আর কি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ডেল্টা এল ইকুয়াল টু 0 হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে, কারণ ডেল্টা ফাইটা যেটা ইনফিনিটি হতে পারে। এইটা তার মানে দেখা যাচ্ছে এই পার্টিকুলার কেসে ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা তোমার আবার 0 বেরোচ্ছে। তাহলে ইন দিস কেস পয়েন্ট এনার্জি মেবি 0। এবং এই যে ফাইনাল কনক্লুশনটা পৌঁছালাম কি করে, আমি তার রিমার্কসটা কি, এই দুটো প্রবলেমের ক্ষেত্রেই মানে পার্টিকেল ফ্রি পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার অথবা রিজিড রোটার প্রবলেম, দুজনের ক্ষেত্রেই যেটা ইম্পর্টেন্ট যে কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি এক্সপ্রেশন যেটা এক্সপ্রেশন সেটা একটা কোয়ান্টাম নাম্বার জে এর উপর নির্ভর করে, যেটাকে বলা হয় তোমার রোটেশনাল কোয়ান্টাম নাম্বার ইজে। সেটা হয় হচ্ছে জে ইন্টু জে প্লাস 1 এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ ইন্টু আর স্কোয়ার। এটা প্রত্যেকটা টার্মের মানে আমার জানা আছে। আরটা হচ্ছে তোমার ডায়াটমিক মলিকুলার বন্ড লেন্থ, মিউ হচ্ছে তার রিডিউস মাস, আর জে এর ভ্যালুটা হচ্ছে 0 1 2 3 ডট 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 ডট, এই যেটা হচ্ছে তোমার রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা এবারে খেয়াল করে দেখো, যেহেতু অ্যাজ জে ইকুয়াল টু 0 ইজ অ্যালাউড,
E0 কত হয়ে যায়, 0 হয়ে যাচ্ছে, তার মানে এই পার্টিকুলার ক্ষেত্রে বোঝা গেল এটা কিন্তু 0 পয়েন্ট এনার্জি, এবং 0 পয়েন্ট এনার্জিটা এই পার্টিকুলার ক্ষেত্রে তোমার 0 হয়ে, ঠিক আছে। দেখো এই যে রিজিড রোটার প্রবলেম বা পার্টিকেল রোটেটিং অন এ সারফেস অফ এ স্ফিয়ার, সেই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তোমার 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে। যা বলেছে কারো কোনো অসুবিধা আছে এখানে? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা রিজিড রোটার প্রবলেমটা মানে মানে স্যার ওই যে ওটা কি স্যার সিএম মানে কি স্যার সেন্টার অফ মাস? সেন্টার অফ মাস, হ্যাঁ সেন্টার অফ মাস। মানে স্যার সূর্যের চারদিকে যেরকম পৃথিবী শুক্র ঘুরছে তেমনি সূর্যটাকে যদি পয়েন্ট ধরে নিই তাহলে পৃথিবী শুক্র এটাই তাহলে এরকম হবে তো রিজিড রোটার প্রবলেমের মতোই। হ্যাঁ সেটাও একটা রিজিড রোটার প্রবলেম, হ্যাঁ। বা একটা তোমার দড়ির মধ্যে ঢিল মেরে তুমি আঙুল দিয়ে ঘোরায় না, ঠিক আছে, একটা দড়িতে তুমি একটা ঢিল মেরে দিয়েছো, এবার সে আঙুল দিয়ে ঘোরায়, জানো তো সেটা। এবারে যেটা হচ্ছে যে তোমার এই দড়িটা যদি ইলাস্টিক হতো, রাবার হতো, তাহলে জোরে ঘোরালে কি হতো, লেন্থটা বেড়ে গেত, তখন সেটা নন রিজিড রোটার। আর যদি তোমার ওটা রাবার না হয়ে বা স্প্রিং না হয়ে যদি একটা শক্ত দড়ি হতো বা শক্ত তার হতো, তাহলে একটা বল বেঁধে বা মাছ বেঁধে তুমি যদি আঙুলের চারিদিকে ঘোরাতে, তাহলে কিন্তু লেন্থটা কিন্তু পাল্টাতো না। তো এখানে এটাই ধরে নেওয়া হচ্ছে যে লেন্থ মানে তোমার বন্ডটা এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন যেন বন্ড লেন্থের কোনো চেঞ্জ না হয়, এটা ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, দেখো এই যে আমি 0 পয়েন্ট এনার্জি নিয়ে কথাবার্তা বললাম, তাহলে এখন পর্যন্ত আমি সেই পার্টটা এমফ্যাসিস দিয়েছি, সেটা হচ্ছে এই যে তোমার 0 পয়েন্ট এনার্জি 0 হবে কি হবে না তার সঙ্গে আনসার্টেনিটি প্রিন্সিপালের কানেকশনটা, মানে যেটা করছে পার্টিকুলার বক্স বা সিম্পল হারমোনিক অসিলেটর, এই দুটো প্রবলেমের ক্ষেত্রে আমি এইভাবে এগোলাম যে এই পার্টিকুলার কেসে যদি 0 পয়েন্ট এনার্জি 0 হয় তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যাবে। আবার পরের যে 3টে কেস কনসিডার করলাম, একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম, আর রিজিড রোটার বা পার্টিকেল রোটেটিং এর সারফেস অফ স্ফিয়ার, এই যে 3টে প্রবলেম, এই 3টে প্রবলেমের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে বাঁচিয়ে রেখে 0 পয়েন্ট এনার্জি বা মিনিমাম পসিবল এনার্জিটা 0 হতে পারে, এবং এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা সেটাই কিন্তু সাজেস্ট করছে, ঠিক আছে এটা। এবং কিভাবে তোমার 0 পয়েন্ট এনার্জিটা 0 হয়ে গেল হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বাঁচিয়ে রেখে, তার যে লজিকটা 3টে ক্ষেত্রেই তার ডিফারেন্ট লজিক দেওয়া হয়েছে, সেটা তোমার কাছে এখন পুরোপুরি পরিষ্কার। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে তুমি এই প্রবলেমগুলোকে একটুখানি উল্টো দিক দিয়ে ভাবতে পারো। উল্টো দিক দিয়ে ভাবতে পারো ইন দ্য সেন্স যে তুমি যদি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হতে হয় তাহলে মিনিমাম পসিবল এনার্জি কত হতে পারে, মানে উল্টো দিক দিয়ে ব্যাপারটাকে ভাবছি। মানে যেটা কথা হচ্ছে যে যদি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হতে হয়, মানে ধরো সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হতে হবেই হবে, এরকম 3 সত্যি একটা আমি বলে দিলাম। এবারে কথাটা হচ্ছে সেটা হতে হলে মিনিমাম পসিবল এনার্জি সেটা কত হচ্ছে, সেটা কি 0 হচ্ছে না নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে একই জিনিস সেটাকে একটু অন্য দিক দিয়ে যাবে ভাবা, মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমি অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জিটাকে বের করবো। তার মানে আমি নেক্সট যে কাজটাকে করতে চাইছি সেটা হচ্ছে তোমার মানে ইভালুয়েশন অফ ইভালুয়েশন বা এস্টিমেশন বললেও হবে, মানে ইভালুয়েশন ঠিক আছে, মানে আজ ইভালুয়েশনই বলি, ইভালুয়েশন অফ 0 পয়েন্ট এনার্জি ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে 0 পয়েন্ট এনার্জি যেটা তার একটা এক্সপ্রেশন তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এস্টিমেশন বললে হয়তো হতো, এটা ইভালুয়েশন না করে আমি একটা রাফলি করবো, কোয়ালিটেটিভলি করবো, সেখানে থেকে এস্টিমেশন বলি, মানে খুব যে প্রপার ডেরিভেশন করবো সেরকম না, এস্টিমেশন। স্যার আমরা যে উদাহরণগুলো দেখলাম সেটা থেকে তো এটা বুঝতে পারছি যে মানে ফ্রি এনার্জিটা 0 পয়েন্ট এনার্জিটা 0 হতেই পারে যখন হচ্ছে পার্টিকেলটাকে অবশ্যই মানে গতিশীল হতে হবে, না হলে হবে না। আবার যদি গতিশীল অ্যাট রেস্টে থাকে তাহলে সেটা 0 হয়ে যাবে। এটাই তো স্যার। আর একবার বল কি বলছিস? হ্যাঁ, যদি রেস্টটা থাকে তাহলে 0 হয়ে যেতে পারে, হ্যাঁ একদম।
মানে 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 যেটা কথা হচ্ছে মানে ঠিক ঠিক দাঁড়ালো না, মানে উল্টো দিক দিয়ে বরং ভালো, মানে এই রেস্টে থাকা বা গতিশীল থাকা সেরকম কিন্তু ব্যাপারটা নয়। মানে তোমার প্রবলেমটার নেচারটা দেখো, আমি একটা হারমোনিক অসিলেটর যখন দুলছে, দুলতেই পারে, বা একটা বক্সের মধ্যে একটা পার্টিকেল আছে, সে মুভ করছেই, তাহলে ধাক্কা লাগছে, আবার আসছে, তাহলে ধাক্কা লাগছে, এরকম হচ্ছে, এগুলো হতেই পারে। মানে বরং উল্টোটা বলা ভালো, যে তুমি ধরো যে পার্টিকেলের বক্সের ক্ষেত্রে বা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এই প্রবলেম হচ্ছে বাউন্ড প্রবলেম, মানে হচ্ছে এর ক্ষেত্রে ডেল্টা এক্স যেটা, তার কিন্তু একটা ফাইনাইট ভ্যালু আছে। দিস ইজ ইম্পর্টেন্ট, যে আনসার্টেনটি ইন পজিশন তার একটা ফাইনাইট ভ্যালু আছে। কিন্তু পরের যে প্রবলেম তিনটে, একদম ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি, বা পার্টিকেল রোটেটিং ইন এ রিং বা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি। মানে মানে যদি কনফাইন না হয় পার্টিকেলটা, অর্থাৎ যে পজিশন কোঅর্ডিনেটের টার্মসে তুমি তার মুভমেন্টটাকে এক্সপ্রেস করছো, এই পজিশন কোঅর্ডিনেটটা যদি তোমার ইনফাইনাইট তার ভেরিয়েশন হতে পারে আর কি, তখন কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি হিসেবে বাঁচিয়ে রেখে তুমি 0 পয়েন্ট এনার্জিটাকে 0 ভাবতে পারো। এইভাবে বরং ব্যাপারটাকে বললে ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি ঘুরিয়ে দেখছি ব্যাপারটাকে, যে আমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা স্যাটিসফাই করতে হবে, সেইটাকে প্রিকন্ডিশন হিসেবে ধরে নিয়ে আমি কেমন করে মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটা আমি এস্টিমেট করবো। তাহলে এস্টিমেশন অফ 0 পয়েন্ট এনার্জি ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আমি শুরুটা করছি 1D SHO এর ক্ষেত্রে। আচ্ছা, 1D SHO এই যে প্রবলেমটা আমি আগে অলরেডি আলোচনা করেছি, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে এনার্জিটা কত? না, এনার্জিটা তোমার পাই হচ্ছে px² / 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এটা আমি অলরেডি দেখেছি বলে আমি লিখে ফেললাম, আর আশপাশের কিছু জিনিসপত্র লিখছি না। তাহলে এটা হচ্ছে px² / 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার এনার্জি। আচ্ছা, এবারে খেয়াল করো যে আমি ধরে নিচ্ছি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হচ্ছে, তার ফর্ম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পি এস গ্রেটার ইকুয়াল টু h cos/2, তো এটা ডেল্টা এক্স ডেল্টা পি এসটা গ্রেটার ইকুয়াল টু h cos/2। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো প্রথমে, সেটা হচ্ছে এই যে ফর 1D SHO from the symmetry of the potential, it is clear that average x সেটাও 0 হবে, আর অ্যাভারেজ px সেটাও তোমার 0 হবে। আর হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কেমন দেখতে? এরকম দেখতে তো, মানে এটা কিন্তু x = 0 অ্যাবাউটে কিন্তু সিমেট্রিক। এদিকটা মাইনাস ইনফিনিটির দিক, এটা প্লাস ইনফিনিটির দিক, তুমি এক্স এর রেসপেক্টে প্লট করছো, এখানে পোটেনশিয়াল এনার্জিটা তোমার হাফ কে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে এটা x = 0 অ্যাবাউটে সিমেট্রিক। তাহলে পোটেনশিয়াল যদি সিমেট্রিক হয়, তাহলে কি ডান দিকে যাওয়ার সম্ভাবনা বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা একই হবে। এখানে x এর অ্যাভারেজও 0 হবে, px এর অ্যাভারেজও 0 হবে। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল যে ফ্রম দ্য সিমেট্রি অফ দ্য পোটেনশিয়াল ইট ইজ ক্লিয়ার দ্যাট x অ্যাভারেজ ইকুয়াল টু 0 আর px অ্যাভারেজ ইকুয়াল টু 0। কারণ দেখো, এই যেহেতু পোটেনশিয়ালটা x = 0 অ্যাবাউটে ইভেন ফাংশন বা সিমেট্রিক, সেখানে ডান দিকে গেলে ভেলোসিটি পজিটিভ, বাঁ দিকে গেলে ভেলোসিটি নেগেটিভ, এবং দুটো হওয়ার সম্ভাবনা হচ্ছে এক্স্যাক্টলি সমান বলে অ্যাভারেজ মোমেন্টাম শূন্য হয়ে গেল। পজিশনের ক্ষেত্রে ঠিক একই সিচুয়েশন, অ্যাভারেজ পজিশনটা হচ্ছে তোমার শূন্য হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো খেয়াল করে, সেটা হচ্ছে যে তোমার যেটাকে বলে আনসার্টেনটি, এইভাবে লিখি, ইন পজিশন ডেল্টা এক্স ইকুয়াল টু সিগমা এক্স ইকুয়াল টু তোমার √ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার। এইটা হলো, এইটা কত হয়ে যাচ্ছে না এক্স স্কোয়ার অ্যাভারেজ তার স্কোয়ার রুটই জাস্ট হলো। তাহলে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স, যেটা সিগমা এক্স, যেটা √ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মানে এক্স অ্যাভারেজের স্কোয়ার, যেহেতু এখানে এক্স অ্যাভারেজটা তোমার 0 হয়ে যাচ্ছে, এক্স অ্যাভারেজ তোমার 0 হয়ে যাচ্ছে, এইটা হয়ে গেল। বা ইন আদার ওয়ে তুমি বলতে পারো ডেল্টা এক্স তার স্কোয়ার যেটা, সেটা হয়ে যাচ্ছে তোমার এক্স স্কোয়ারের অ্যাভারেজ। এই একটা পার্টিকুলার জিনিস আমি পেয়েছি। ঠিক একই রকম ভাবে আনসার্টেনটি ইন মোমেন্টাম যদি বলো, আনসার্টেনটি ইন মোমেন্টাম ডেল্টা px ইকুয়াল টু সিগমা px ইকুয়াল টু কি হবে?
রুট ওভার অফ px স্কয়ার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজ স্কয়ার। হ্যাঁ, px স্কয়ার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজ স্কয়ার, এটা। তো এখানেও ঠিক একই রকম করে দেখো, যদি px অ্যাভারেজটা 0 হয়ে গেছে, রুট ওভার অফ px স্কয়ার অ্যাভারেজ হচ্ছে, এখান থেকে ডেল্টা px তার স্কয়ার যেটা, সেটা হয়ে যাচ্ছে তোমার px স্কয়ার অ্যাভারেজ। আমি এইটুকু করে ফেললাম। দেখো এখন পর্যন্ত যা করেছে কোনো অসুবিধা আছে এই পাতাটার মধ্যে? ঠিক আছে তো? স্যার সিমেট্রিক হলে স্যার এভারেজটা 0 এবং px এর আচ্ছা এভারেজ তুই 0 দেখ স্যার না, ওটা আবার একদম বলুন না। ম্যাক্সওয়েল ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন মনে আছে তো? কি রে? হ্যাঁ স্যার। সেখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হ্যাঁ, কেমন স্যার। দেখতে? এক্স এর অ্যাবাউটে সিমেট্রিক বলে এভারেজ ভেলোসিটি কি হয়? শূন্য বেরোয় তো? হ্যাঁ স্যার। একদম সেম সিচুয়েশন। আচ্ছা স্যার, বুঝতে তোমার পেরেছি। মানে এক্স ইকুয়াল টু 0 এর দুইটা একই রকমের দেখতে, তার মানে ডান দিকে যাওয়ার সম্ভাবনা, বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা এক্স্যাক্টলি একই। দুই দিকে যাওয়ার সম্ভাবনা যদি একই হয়ে গেছে, অ্যাভারেজ ভেলোসিটি অ্যাভারেজ পজিশনটা 0 হয়ে যাবে। এটা তুমি অঙ্ক কষেও দেখাতে পারো, কিন্তু আমি অঙ্কগুলো কষবো না, আমি তো জাস্ট কোয়ালিটেটিভলি করবো, কারণ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মানে ক্লাসিক্যালিও তুমি করতে পারো, কোয়ান্টাম মেকানিক্যালিও করতে পারো। ক্লাসিক্যাল কোয়ান্টাম যেভাবেই তুমি করো না কেন, তো অ্যাভারেজ ভেলোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাভারেজ পজিশন সেগুলো তো শূন্য হবে যখন পোটেনশিয়াল টু সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0। মানে মাঝ এক্স ইকুয়াল টু 0 অ্যাবাউটে যদি সে একটা ইভেন ফাংশন হয় বা সিমেট্রিক হয়, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, বোঝা গেল? এবারে দেখো, এবারে একটা কথা, সেটা হচ্ছে এই যে তুমি যখন এই এনার্জির অ্যাভারেজটাকে ক্যালকুলেট করবে, সেটা কি বেরোবে? px স্কয়ার অ্যাভারেজ ডিভাইডেড টুয়াইস m প্লাস হাফ k x স্কয়ার অ্যাভারেজ, এটা তাই না? আচ্ছা, এবারে px স্কয়ার অ্যাভারেজ মানেই হচ্ছে তোমার ডেল্টা px তার স্কয়ার, আর x স্কয়ার অ্যাভারেজ মানে ডেল্টা x তার স্কয়ার। তার মানে এটা দাঁড়াচ্ছে ডেল্টা px তার স্কয়ার divided by twice m plus half k delta x তার স্কয়ার। কারণ আমি অলরেডি করে গেলাম, px স্কয়ার অ্যাভারেজ হচ্ছে ডেল্টা px তার স্কয়ার হয়ে যাচ্ছে, আর x স্কয়ার অ্যাভারেজ ডেল্টা x তার স্কয়ার হয়ে যাচ্ছে, এইটা এটা হলো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে তুমি এখানে লিখেছো অলরেডি ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা px গ্রেটার ইকুয়াল টু h ক্রস বাই 2। তাহলে তুমি জাস্ট এইটাকে এইরকম ভাবে লেখো যে এইটা যেমন আছে আমি রেখে দিলাম, হাফ কে ডেল্টা এক্স তার স্কোয়ার যেমন আছে আমি রেখে দিলাম, এটা 1/2m হলো। এবার যেহেতু ডেল্টা এক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ, ডেল্টা এক্স ডেল্টা পিএক্স, ডেল্টা এক্স ডেল্টা পিএক্সটা গ্রেটার ইকুয়াল টু h প্লাস বাই 2, গ্রেটার ইকুয়াল টু h প্লাস বাই 2, তাহলে এখান থেকে তুমি দেখো ডেল্টা পিএক্সটা লিখতে পারো গ্রেটার ইকুয়াল টু h প্লাস বাই 2 ইন্টু ডেল্টা এক্স। আমি লিখতে পারি তো? লিখতে পারি তো? তাই এটা আমি বসিয়ে দিচ্ছি, দেখো এই যে ডেল্টা পিএক্স স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি h cos বাই 2 ইন্টু ডেল্টা এক্স তার স্কোয়ার আমার বসাচ্ছি, প্লাস যেমন ছিল সেরকম লিখছি। তাহলে খেয়াল করো আমি কি করলাম না, ডেল্টা পিএক্সটা গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2 ইন্টু ডেল্টা এক্স, ডেল্টা পিএক্স এর জায়গায় h cos বাই 2 ইন্টু ডেল্টা এক্স বসিয়ে নিয়েছি, এখানে স্কোয়ারটা এখানে স্কোয়ার করে দিচ্ছি। এবারে দেখো যে এই আগের লাইনে ডেল্টা পিএক্স স্কোয়ারটা, এই পরের লাইনে h cos বাই 2 ইন্টু ডেল্টা এক্স তার থেকে গ্রেটার ইকুয়াল টু, যখন তুমি এইটা লিখে ফেলবে এইটা তখন কিন্তু গ্রেটার ইকুয়াল টু হয়ে গেল। মানে আমার অ্যাভারেজ এনার্জিটা তুমি এইরকম ভাবে লিখেছিলে। এবার ডেল্টা পিএক্স এর স্কোয়ারটা সেইটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2 ডেল্টা এক্স তার স্কোয়ার, এইটা। তাহলে কি হবে, এই ইকুয়াল টুটা এখন গ্রেটার দ্যান হয়ে যাবে, এইটা হয়ে গেল, তাই তো? মানে কি দাঁড়াচ্ছে, এইটা দাঁড়াচ্ছে, দেখো যদি গুণভাগগুলো করে দাও, h cos স্কোয়ার বাই দুদিকে 4 8m ডেল্টা এক্স তার স্কোয়ার প্লাস হচ্ছে 1/2 k ডেল্টা এক্স তার স্কোয়ার। এই এরকম একটা জায়গায় তুমি এখন পর্যন্ত পৌঁছালে। দেখো এই অঙ্কটা এখন পর্যন্ত পরিষ্কার কিনা? ঠিক আছে, অঙ্কটা পরিষ্কার? আচ্ছা, ভালো। আচ্ছা, এবারে আমি অ্যাভারেজ এনার্জি মানে লোয়েস্ট ভ্যালু, আমি তো 0 পয়েন্ট এনার্জি বের করতে ইন্টারেস্টেড,
মানে এর মিনিমাম ভ্যালু বের করতে আমি ইন্টারেস্ট। তাহলে মিনিমাম ভ্যালু যখন বের করবো, তাহলে এই জিনিসটা যদি গেটার ইকুয়াল টু এটা হয়, তাহলে ইকুয়াল টু সাইন দিয়ে আমি মাথা ঘামাবো। মানে কোন একটা জিনিস ধরো এ, আমি বলছি গেটার ইকুয়াল টু 10, তাই তো? এরকম যদি আমি বলি, তাহলে এবারে এর মিনিমাম ভ্যালু নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তাহলে কি হবে? এ ইকুয়াল টু 10টা নেবো, তাই না? তাহলে এটা কথা হচ্ছে এর মিনিমাম ভ্যালু নিয়ে আমাকে কথাবার্তা বলতে হবে। তাহলে অ্যাজ উই want to find the minimum value of E average, we concentrate on the equal to sign, ইকুয়াল টু সাইন। এইটা তার মানে কি? তার মানে আমি এখন ভাবছি এই যে ই এর অ্যাভারেজ ভ্যালুটা, সেটাকে বের করার জন্য ইকুয়াল টু সাইনটা নিয়ে মাথা ঘামাচ্ছি। 8m ডেল্টা এক্স তার স্কোয়ার হলো প্লাস হচ্ছে হাফ এ ডেল্টা এক্স তার স্কোয়ার। আর এখানে দেখো ডেল্টা এক্স কিন্তু একটা আনসার্টেনটি ইন পজিশন এটা আছে, তার ভ্যালু কিন্তু আমি এখন জানি না। যেটা মজার কথা সেটা হচ্ছে এই যে ডেল্টা এক্সটা দেখো যত বাড়বে প্রথম, আচ্ছা আমি এর মিনিমাম ভ্যালু বের করতে চাইবো, মানে তার ডেল্টা এক্স এর ভ্যালু যত আমি কম করবো তখন এই ভ্যালুটা কমবে বটে, কিন্তু এই ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আবার ডেল্টা এক্স এর ভ্যালু আমি বাড়ালে যদি এর ভ্যালুটা মিনিমাম হবে আমি কনসিডার করি, তাহলে এই পার্টটা কমলো বটে কিন্তু এই পার্টটা বেড়ে যাচ্ছে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে দুটো টার্মের নেচার হচ্ছে আলাদা। কেউ বলছে যে ডেল্টা এক্স বাড়ালে ই বাড়ুক, কেউ বলছে ডেল্টা এক্স বাড়ালে এটা কমুক। মানে এখানে ডেল্টা এক্স স্কোয়ারটা নিচে আছে, আর একটা ক্ষেত্রে ডেল্টা এক্স স্কোয়ারটা আমার উপরে আছে। আচ্ছা এবারে যদি আমি এখানে তোমার এনার্জিটাকে প্লট করি অ্যাজ এ ফাংশনস অফ ডেল্টা এক্স, কি হবে? ডেল্টা এক্স কি হবে দেখো, যে এই পার্টটা আমার বলবে যে এইটা ডেল্টা এক্স এর সঙ্গে মানে বেড়ে যায়, আর এই পার্টটা কি বলবে না তোমার দেখো এই পার্টটা মানে এটা অ্যাজ ইজ এরকম একটা ছবি ওয়াই ইকুয়াল টু 1/x² প্লাস x², এরকম টাইপের একটা ছবি। এই ধরনের ছবির নেচার কি হবে না, এক্স যখন ছোট তখন 1/x² ডমিনেট করে, 1/x² ডমিনেট করে ছবিটা এরকম হয়ে যেতে চাইবে। আর এক্স যখন বড় তখন x² ডমিনেট করবে, সেটা হচ্ছে তোমার এরকম হয়ে যেতে চাইবে। তার মানে ওভারঅল ছবিটা কিন্তু এরকম দেখতে হবে। বোঝা গেল? যে যদি আমি ই এর অ্যাভারেজটাকে ডেল্টা এক্স এর রেসপেক্টে প্লট করি, তাহলে খেয়াল করে দেখো এক্সটা যখন এক মানে এরকম অ্যাজ প্লট ওয়াই ইকুয়াল টু এখানে 1/x², এখানে x², তাহলে এক্স এর ভ্যালুটা কিন্তু 1 থেকে কম হয় তখন 1/x² ইজ গ্রেটার দ্যান x²। আর যদি এক্সটা হচ্ছে 1 থেকে তোমার বড় হয়ে যায় তখন হচ্ছে 1/x² কমে গেলে x² তোমার বেশি হয়ে গেল। সেই জন্য এক্স যখন ডেল্টা এক্স যখন বেশি তখন তোমার এই দিকটা এই হাফ কে ডেল্টা x² এ ডমিনেট করেছে, সেখানে প্যারাবোলিক্যালি বাড়ছে। আর এই বাঁদিকের জায়গাটা, যে জায়গাটা হচ্ছে ডেল্টা এক্স তোমার খুব ছোট, মানে এই পার্টটা ডমিনেট করতে পারে, মানে 1/x² এর ছবি যেমন দেখতে হয় সেই তখন হচ্ছে রিজাল্টেন্ট ছবিটা এরকম করছে। তাহলে এবারে আমার দরকারটা কি? আমার দরকারটা হচ্ছে একটা পার্টিকুলার এনার্জি যেটা হচ্ছে তোমার করেসপন্ড করে মিনিমাম এনার্জিটা। তার মানে বা ইন আদার ওয়ে আমি বলবো যে একটা পার্টিকুলার ভ্যালু অফ এক্স তুমি ডেল্টা এক্স তুমি বের করতে চাইছো, তার জন্য এনার্জিটা মিনিমাম হয়। তাহলে এই যে মিনিমামের যে করেসপন্ডিং এনার্জিটা, সেটাই আমার 0 পয়েন্ট এনার্জির সঙ্গে, মানে 0 পয়েন্ট এনার্জি যখন বের করতে চাইবো বা মিনিমাম পসিবল এনার্জি যদি আমি বের করতে চাই, তাই মিনিমাম পসিবল এনার্জিটাকে নেব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ই এর অ্যাভারেজ বাড়তে ডেল্টা এক্স প্লট করলে একটা মিনিমা দিয়ে যাচ্ছে। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা এক্স ফর হুইচ এইটা ইজ মিনিমাম, তোমার কি করতে হচ্ছে না ডি এভারেজ বাই ডি অফ ডেল্টা এক্স, এটা করে আমি 0 করবো। এর অ্যাভারেজকে ডেল্টা এক্স এর সাথে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে 0 করবো। টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা এক্স ফর হুইচ ই অ্যাভারেজ মিনিমাম, সেটা হচ্ছে এইটা। তা দেখো এটাকে ডেরিভেটিভটাকে করো, তাহলে কি হবে ডি ই অ্যাভারেজ বাই ডি ডেল্টা এক্স, এটা কি না এটাকে করলে দাঁড়াচ্ছে, এটা ডেরিভেটিভ করলে 2 মানে -2, তাহলে মাইনাস h cos² বাই 4m ইন্টু ডেল্টা এক্স তার কিউব হলো, প্লাস এই পার্টটাকে করলে 2 দিয়ে 4 k ইন্টু ডেল্টা এক্স হলো, প্লাস k
কে ইন্টু ডেল্টা এক্স এইটা, এটা ইকুয়াল টু 0। এইখান থেকে কি দাঁড়াচ্ছে, এইচ কস স্কোয়ার বাই 4m ইন্টু ডেল্টা এক্স তার কিউব ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা এক্স হচ্ছে, এখানে ডেল্টা এক্স টু পাওয়ার 4 হয়ে গেল এইচ কস স্কোয়ার বাই 4m ইন্টু কে, এইখান থেকে ডেল্টা এক্স তার স্কোয়ারটা দাঁড়িয়ে যাচ্ছে কত, এইচ কস বাই 2 ইন্টু রুট ওভার অফ এম কে। তাহলে এই ডেল্টা এক্স এর মিনিমাম ভ্যালু, যার বা ডেল্টা এক্স স্কোয়ারের মিনিমাম ভ্যালু যার জন্য এনার্জিটা মিনিমাম হয় সেটা আমি বের করে ফেললাম, এইচ কস বাই 2 ইন্টু রুট ওভার অফ এম কে। দেখো এইখানে এই টু দি পাওয়ার 4 থেকে স্কোয়ার করতে গিয়ে আমি নেগেটিভটাকে নিচ্ছি না, কারণ ডেল্টা এক্স এর স্কোয়ারটা অলওয়েজ নন নেগেটিভ কোয়ান্টিটি। এইখানে খেয়াল রাখবে যে নেগেটিভ রুট ইজ নেগলেক্টেড অ্যাজ ডেল্টা এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু 0 অলওয়েজ। এটা কখনো নেগেটিভ হতে পারে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনো নেগেটিভ হতে পারে না। তো এটা হলো, তাহলে তাহলে পরিষ্কার দেখো নাও এনার্জির মিনিমাম ভ্যালুটা কত বেরোচ্ছে না, এনার্জি মিনিমাম ভ্যালুটা বের করতে গেলে তুমি এখানে ডেল্টা এক্স এর জায়গাটা বসিয়ে দাও, তাহলে এইচ কস স্কোয়ার বাই 8m, ডেল্টা এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দিচ্ছ তুমি এইচ কস, উপরে চলে গেল 2 ইন্টু রুট ওভার অফ এম কে, এইটা প্লাস হচ্ছে হাফ কে, ডেল্টা এক্সটা স্কোয়ার হয়ে যাচ্ছে মানে এইচ কস বাই 2 ইন্টু রুট ওভার অফ এম কে। তাহলে গুণভাগগুলো কেটে কুটে যাচ্ছে, কত দাঁড়াচ্ছে দেখো 1/4 এইচ কস রুট ওভার অফ কে বাই এম প্লাস 1/4 এইচ ক্রস রুট ওভার অফ কে বাই এম, তাহলে দাঁড়াচ্ছে 1/2 এইচ ক্রস 1/2 এইচ ক্রস রুট ওভার অফ কে বাই এম, আর রুট ওভার অফ কে বাই এম হচ্ছে ওমেগা, একবার হয়ে গেল কত 1/4 এইচ ক্রস ওমেগা, যেখানে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। তাহলে দেখো এই যে মিনিমাম পসিবল এনার্জি যেটা, এটা কত বেরোলো, এটা হচ্ছে হাফ এইচ কস ওমেগা। তাহলে আগে দেখো বলেছিলাম যে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স থেকে মিনিমাম পসিবল এনার্জি যেটা 0 পয়েন্ট এনার্জি এটা হাফ এইচ কস ওমেগা বেরোয়, এবং সেটা দেখো তুমি হাইজেনবার্গ আনসাইন্টিফিক প্রিন্সিপাল থেকে বের করে ফেলতে পারলে। দিস ইজ দ্য 0 পয়েন্ট এনার্জি ফর ওয়ান ডাইমেনশন সিম্পল হারমোনিক অসিলেটর। তো দেখো তাহলে আমি এখানে কি করলাম না, আমি জাস্ট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা সত্যি সেটাকে মাথায় রেখেছি। তাহলে এই প্রবলেমটাকে সলভ না করে আমি যেটা দেখাতে সমর্থ হলাম সেটা হচ্ছে এই যে তোমার মানে শুধুমাত্র হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ডিমান্ড করছে যে এনার্জির মিনিমাম ভ্যালুটা তোমার এইচ কস বাই হাফ এইচ কস ওমেগা হবে, ঠিক আছে। তাহলে জাস্ট মিনিমাম মানে আনসার্টেনিটি প্রিন্সিপালটা জাস্ট তোমার ডিমান্ড করলো যে মিনিমাম পসিবল এনার্জিটা 0 নয়, মিনিমাম পসিবল এনার্জিটা হাফ এইচ কস ওমেগা হচ্ছে। তো দিস ইজ অ্যান এক্সেলেন্ট ম্যাচ যে জাস্ট আনসার্টেনিটি প্রিন্সিপাল সেইখান থেকে 0 পয়েন্ট এনার্জিটা আমি জাস্ট বের করে ফেলতে পারছি। তাহলে প্রথম দিকে যে প্রবলেমগুলোকে করছিলাম এই প্রবলেমগুলোতে মেনলি আমি যে জায়গাটা জোর দিচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখো যে হাইজেনবার্গ মানে 0 পয়েন্ট এনার্জি থাকা না থাকাটা এই যে কনসিকুয়েন্স অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এইটা, এবং সেইটা অনেক ভালো করে বোঝা যাচ্ছে হচ্ছে পরের প্রবলেমটা যখন করলাম, যেখানে আমি আনসার্টেনিটি প্রিন্সিপালকে স্যাটিসফাই করতে হবে এই রিকোয়ারমেন্টটা থেকে আমি মিনিমাম পসিবল এনার্জিটাকে বের করে ফেললাম, এবং এটা সাডেনলি গ্রেটার ইকুয়াল টু 0 হলো বা নন 0 হলো, ঠিক আছে। তাহলে দেখো তাহলে যেটা বললাম এখানে পরিষ্কার পুরোটা এই প্রবলেমটা, ঠিক আছে জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাকে আমি তোমাকে এইখান থেকে দুটো কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। একটা হচ্ছে ফাইন্ড বা এস্টিমেট বলা ভালো, তোমাকে দুটো প্রবলেম আমি করতে দিচ্ছি বাড়ির জন্য। একটা হচ্ছে তোমার এস্টিমেট জিরো পয়েন্ট এনার্জি ফর পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, কোথা থেকে না ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি তোমাকে এস্টিমেট করতে বলছি।
মানে 0 পয়েন্ট এনার্জিটা এস্টিমেট করতে বলছি, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমার মানে তুমি কিছু ধরে নেবে না, এই যে h²/8ml² বেরিয়েছিল না, এরকম তুমি আগে থেকে ধরে নিচ্ছ না, শুধুমাত্র যেমন একদম হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যেমন করে করলাম আগে, একদম সেই রকম ভাবে করবে। আর 2 নম্বর হচ্ছে ওই একই রকম ভাবে এস্টিমেট, এক্ষেত্রে দুটো জিনিস করতে দেবো, এস্টিমেট মিনিমাম ডিস্টেন্স of the electron from the nucleus as well as 0 point energy for hydrogen atom or hydrogen like 1 electron system। এটা এবং সেইখান থেকে আমি বলবো হেন এক্সপ্লেন স্টেবিলিটি of hydrogen atom। Stability of hydrogen atom, ঠিক আছে? এই দুটো প্রবলেম তোমাকে আমি করতে বলছি। তাহলে কি কি বলছি না, একটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে যেমন করে এসএইচ প্রবলেমটাকে করলে ঠিক একই রকম ভাবে পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে তুমি 0 পয়েন্ট এনার্জিটাকে এস্টিমেট করো, আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে তুমি 0 পয়েন্ট এনার্জিটা এস্টিমেট করো। কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা এস্টিমেট করার জন্য যেমন এই হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে ডেল্টা এক্স একটা মিনিমাম ভ্যালু তোমাকে বের করতে হলো না, এক্ষেত্রে ঠিক একই রকম ভাবে যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব, যেটাকে বোর রেডিয়াস বলো আর কি, হ্যাঁ, তার একটা মিনিমাম ভ্যালু তোমাকে জাস্ট এস্টিমেট করে ফেলতে হবে, হ্যাঁ, এবং সেইখান থেকে তোমাকে জাস্ট দেখাতে হবে যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ছিল বলেই হচ্ছে ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা দিচ্ছে না, ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের একটা মিনিমাম ডিস্টেন্স থেকে যাচ্ছে, এবং সেটাই বেসিক্যালি তোমার স্টেবিলিটি অফ হাইড্রোজেন অ্যাটম দিচ্ছে। তো এই দুটো প্রবলেম তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এই জাস্ট যা করি কি তার উপরে বেস করে। আমরা তো কনসিকুয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়বো, অনেক কনসিকুয়েন্সেস আছে, আজকে বেসিক্যালি আমি দুটো কনসিকুয়েন্সেস কভার করার চেষ্টা করলাম, তাও এই দুটো প্রবলেম তোমাকে প্রবলেম হিসেবে দিচ্ছি, আমি কষে দিতে পারলাম না, হ্যাঁ। একটা হচ্ছে কনসেপ্ট অফ রেস্ট, আর সেকেন্ড হচ্ছে কনসেপ্ট অফ 0 পয়েন্ট এনার্জি। নেক্সট দিনে আমরা আরো বেশ কিছু জিনিস আলোচনা করব, ধরো আমি কনসেপ্ট অফ ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, হ্যাঁ, ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি থাকে, কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি থাকে না, সেইটাই নিয়ে একটা আলোচনা করা আমার দরকার আছে। আমরা কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ভীষণ ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমরা হচ্ছে কিছু প্রবলেম করব, যে প্রবলেমগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ভীষণ পপুলার, যেরকম বলে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না কেন, ইত্যাদি ইত্যাদি আর কি, সেই ধরনের প্রবলেম করব। আর ফাইনালি হচ্ছে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেইখান থেকে ব্রডেনিং বা ন্যাচারাল উইক, এইটা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে এই যে কনসিকুয়েন্সেসগুলো এক্সপেক্টেড হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে আমি কভার করে দিতে পারবো। তা দেখো, তাহলে যা বললাম সেই টোটাল জিনিসগুলো তোমার পরিষ্কার হয়েছে। আজকে আমরা এই পর্যন্তই বলবো, হ্যাঁ, আর কিছু বলছি না।